নাটকওয়ালা কলকাতার নিবেদন নিষ্কৃতি। নাটকটির নির্দেশনা শ্যামল কুমার চক্রবর্তী। সমস্ত দর্শক মণ্ডলীর কাছে সবিনয়ে অনুরোধ, সঙ্গে থাকা মোবাইল ফোনটি নাটক চলাকালীন যাতে বেজে না ওঠে তার জন্য আগে থেকেই তাকে সংযত রাখুন, সম্পূর্ণ নিষ্ক্রিয় করে রাখুন। বারংবার এই অনুরোধ রাখা সত্ত্বেও আমরা লক্ষ্য করেছি মোবাইল ফোন বেজে ওঠে এবং তাদের নাট্য সংগঠনে বিলম্ব বিঘ্ন ঘটে। তাই আবার অনুরোধ, সঙ্গে থাকা মোবাইল ফোনটি সম্পূর্ণরূপে নিষ্ক্রিয় করে রাখুন। ধন্যবাদ। মায়ের কম বয়সের স্থাবকদের মধ্যে একজন। মা বিশেষ মাত্রা প্রমাণ দিত।
কিন্তু ওই ছোটবেলা থেকে আমি ফেলুদার নকল করে ওনাকে সিধু জানা বলে খাওয়া বড় হয়েও সেটাই রয়ে গেছে। কি মিসেস চৌধুরী এখনো সেই ব্যাপারটা আছে নাকি? পুরো মাত্রাই আছে, পুরো মাত্রা। আবার না দেখুন, আমি সেসব বলতে পারবো না, আমি আসলে আপনি জিজ্ঞেস করবেন। তো উনি কোথায় ছিলেন? বলিয়ে দিতে। না না, উনি তো পুলিশে ছিলেন। হ্যাঁ, অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ জামশেদপুর। আরো জাতীয় অফিসার ছিলেন। গুড ইভিনিং এভরিবডি। এসো শ্যামল সুন্দর। বাড়ি ফিরছিলাম, হঠাৎ দেখলাম তোমাদের ঘরে আলো হচ্ছে। আমরা যাই একবার ঢুকে পড়ি। যদি তোমরা বাড়িতে থাকো তাহলে সন্ধ্যাটা একা একা কাটাতে হবে। ও ফাইন। আর ওই সান্ধ্যকালীন আবার ওই মতপ্রশ্নের খবরটা তো তোমরা সবাই জানো। আর সেটা তো আমার জানি। শান্তকালীন বদভ্যাসের সমস্ত উপকরণ ওখানে আছে। এই যে সিধু জানা এখানে। জাস্ট গো অ্যান্ড সেলফি। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি বোকা, আমি ভাবলাম তুমি আমার সঙ্গে দেখা করতে এসছো। আরে বাবা, তোকে তো আগেই বললাম বাহানা নেই তো আসতেই হয়, আর সব কিছু ঘোরাঘুরি বলতে হয় না। তারপর মহল্লা কেমন আছো? ভালো, আপনি কেমন আছেন? কেমন দেখছো? ওই অবাধ্য পেশেন্টের খবর কি? ওই আত্ম পেশেন্টের মতো স্বচ্ছ ক্ষমতা বাড়িয়ে যাচ্ছে সিধু জানা। যতই চাপ দিন না কেন সব হাসি মুখে সহ্য করে নেবো। আপনি আবার পাল্টাবেন না? পাল্টাতাম, বিশ্বাস করছি যে আমি পাল্টাতাম। কিন্তু কি ব্যাপার জানেন তো, আমি তো ওই ভদ্রমহিলার মতো সৌভাগ্যবতী নই যে কিনা নিজের পরের লাইফ ইন্স্যুরেন্স করিয়ে অফিস থেকে বেরিয়েই শুনলো যে তার বর বাস চাপা পড়ে মারা গেছে। একটা মানুষ মারা গেছে তো হ্যাঁ করে হাসি ও, তুমি বুঝতে পারলে না? না। আরে বাবা, ইন্স্যুরেন্সের পুরো টাকাটাই তো পেয়ে গেল। ভাবতে পারি না, সব সময় আচ্ছা, সিদ্ধার্থ সঙ্গে বোধহয় ডক্টর হাসান পরিচয়। না না, পরিচয় নেই, সেটা তো নয়। আমি ডক্টর অনুপম আছি। হাজার হাজার ডাক্তারের মাঝখানে উনি একমাত্র অনুপম। তাই ওরা কিন্তু আপনার খুব প্রশংসা করছিল, তার জন্য আমাকে কম পরিশ্রম করতে হয়। এবার সিধু জানা কি জানেন, ওনার একটাই কথা, এমনি সব ভালো। উনি মনে করেন ওই দাবাটা বড্ড ভালো। তার মানে আমি দাবা ভালো করি না? কি ফুল হেরে যায়। আমি আশা দেখি আপনাদের ওই খেলাটা ডিস্টার্ব হবে। না না, ও খেলা তো কখন শেষ হবে? এই বাজে কথা, বাজে কি কথা। বাজে? আমি এখনো তিনটে চাল দিতে পারি, বুঝতে হবে? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। এমনি চার দিবি। না 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 না, দাঁড়াও দাঁড়াও। ওটা জায়গায় নেই। না দাঁড়াও দাঁড়াও। ও, সিধু জানা সাক্ষী। আর চাল ফেলাবেন না তো? না, কিন্তু- একদম না, চাল ফেলান, সিধু জানা সাক্ষী দিন। ঠিক আছে, না দেখি দেখি। সে কেমন? এই না, আমার গেলেন তো এনে। দেখছেন দেখছেন। আর হারিয়ে দিলি তুই। আমার বলছো মানে? এটা ডক্টর হালদার বট ফ্লাইট। উনি প্রতিদিন সন্ধ্যাবেলা আসবেন, আমার সঙ্গে দাবা খেলবেন এবং প্রতিদিনই হারবেন। তাই নাকি? Yes, sir. এক্সকিউজ মি, আমি কি তাহলে একটু সময় দিতে পারি? Oh, if you really don't mind, man, please. যাও। ছি, 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 ছি। আমি কিন্তু তোমাদের সময় নষ্ট করবো না, আমার দুটো পেট কোটা আমি কিন্তু নিয়েই চলে যাবো। না না, সেটি জন্য কোনো তাড়া নেই। আপনি তো জানেন আমি এত তাড়াতাড়ি শুয়ে পড়ি না। না না, আসলে আমরা না শেয়ার শুনে সেজন্য বের করছি। Exactly. ওরা গলা ভবনে নাটক করতে গেছে। কোথায়? হ্যাঁ। আমার না, আমার ভাবতে কি একটা জানো, না, কাল সকালবেলা উঠেই আবার কাজে বেরোতে হবে। কি কুড়ে মানুষ। না না, আমি বলছিলাম এই যে আমি হেরে গেলাম, এই হারটাকে সেলিব্রেট করার জন্য আমি যদি মিস্টার রায়কে একটু কোম্পানি দিই, মানে উইল ইউ মাইন্ড মিস্টার রায়? Please, come on. আচ্ছা, ডক্টর হালদার, আচ্ছা আমরা এক কাজ করি না, আমাদের এই আড্ডাটাকে আজকে সন্ধ্যাবেলা তিনজনে মিলে সেলিব্রেট করি, কেমন হবে? আমার আপত্তি নেই। ওকে দেন। না না, আমি বলছি যে সত্যি তুই দাঁত রাখতে চাস? আমি একটু বুঝতে পেরেছি। তাহলে একটা কাজ কর না, হ্যাঁ যান। ওকে অফলা চেঞ্জ করে রেডি করে দে, সুরেশ না হয় পরে শুয়ে যাবে। যেমন বলবেন ম্যাডাম। না, আমি তো শ্রেয়া ম্যাডাম আর সঙ্গে জেগেই আছি, তারপরে আমি না হলে আমি শুনে যাবো। অবস্থা ঠিক তাহলে আছে। এবার আমার এই দেহ খানি তুলে ধরো, এই অসহায় মানুষটাকে সাহায্য মানে কর। রবীন্দ্রনাথ তো ছাড়া। লাস্ট হয়ে গেলে 10 মিনিটের মধ্যে রেডি হয়ে আসছি। ছেলে, এফিশিয়েন্ট না? হ্যাঁ তা বটে, কিন্তু এমন চুপচাপ থাকে না, মাঝে মাঝে আমাদের কিরকম অস্বস্তি হয়। তাই আজকে দেখো এত বছর আছে কিন্তু মানুষের সঙ্গে কিরকম অদ্ভুত ডিফারেন্স মেনটেন করে চলে, এটা একটা অসুবিধা। আরে আমি তো ভাবতেই পারি না যে কোনোদিন ওর সাথে গিয়ে দীঘা সমুদ্রের ধারে বসে সমুদ্রের ঢেউ গুনবো।
না সত্যি একটু প্রবলেম আছে। প্রবলেম মানে কি বলতো, ওর প্র্যাকটিক্যাল সেন্সটা এত কম নয়। মানে শ্রেয়া আর রাজেশের একসঙ্গে থাকার কোনো উপায় নেই। আচ্ছা ওরা স্বামী স্ত্রী একটু বসে গল্প করবে, ওদের তো একটা প্রাইভেসি বলে জিনিস আছে, নিশ্চয়ই। কিন্তু সেখানে গিয়ে হাঁ করে দাঁড়িয়ে থাকবে, আর ওরা কিছু বলতে পারবে না, মাইন্ড করে যাবে বলে। তো সেক্ষেত্রে আপনি বলবেন। আমি বলবো হ্যাঁ, নিশ্চয়ই। আরে বাবা, স্বামী স্ত্রীর প্রাইভেসি বলে ব্যাপার আছে নাকি? মাথাটা তো খারাপ হয়েছে, আমি বলি কিরো মুড়ি দেখছেন না, তারপর কাজ ছেড়ে চলে যায়, তখন ধরে রাখবো না ছেড়ে দেবো, ছেড়ে দেবো না ধরে রাখবো, তারে ধরি ধরি ধরতে নারী, ধরতে গেলে আর পারি নে, তারে ধরি ধরি আমার পাগল লাগে না। আসলে ধরতে গেলে এই সন্ধ্যের পর একটু নেশা টেশা করে তো তাই, মানে এমনিতে হার্মলেস। প্রত্যেকে জোড়া লাগে না। এই যে আপনাদের মেজর চৌধুরীর কালেকশন, আসলে সেই ৭১-এর যুদ্ধের সময় বেচারির গোল ফ্যামিলি ডিস্ট্রয় হয়ে গেছিল। তখন মেজর চৌধুরী ওকে খুব ইনজিওর্ড অবস্থায় বাড়িতে নিয়ে এসেছিল। সেই থেকে আমাদের ফ্যামিলির একজন, তারপর সমস্ত দায়িত্ব কাঁধে নিয়ে এখন আমাদের গার্জেন। অবশ্য অহল্যাকে খুব ভয় পায়, ও তো আরো বড় গার্জেন, না কিন্তু গম্ভীর থাকে না কোনো গার্জেনের মতো। কেন? আচ্ছা ওই রাজেশ কি অহলোর উপরে কমপ্লিটলি ডিপেন্ডেন্ট নাকি? তা তো বটেই, কারণ যদি কোমর থেকে নিচের পোর্শনটা পুরোপুরি অবশ হয়ে যায়, তাহলে তো ডিপেন্ড না করে কোনো উপায় থাকে না। আচ্ছা ডক্টর হাজার, ওকে সেরে ওঠার কোনো চান্স নেই? Well, আমার তো তাই। অথচ এত বড় একটা অ্যাক্সিডেন্টের পর ও যে বেঁচে আছে এটাই বড় কথা। কপাল ছাড়া কি বলবো বলো, বিয়ের কয়েক মাসের মধ্যে সব হলো নতুন গাড়ি কিনবে, গাড়িটা কিনবে, তারপর সেই গাড়ি নিয়ে লং ড্রাইভে গেল ট্রায়াল দিতে। চিন্তা করো, এত বছর গাড়ি চালাচ্ছে, কোনোদিন কোনো সমস্যা হয়নি, নতুন গাড়িতে কি ফল্ট হলো কে জানে, একেবারে হাইওয়েতে গিয়ে স্কিড করে মারাত্মকভাবে উল্টে গেল কিছু বোঝার আগে। সেই ধারা থেকে নিচের পোর্শনটা পুরোপুরি ঘুরিয়ে গিয়েছিল। অথচ কি ভালো ড্রাইভ করতো ছেলেটা। তোমার মনে আছে অপর্ণা, ওই জামশেদপুরে একটা কার র্যালিতে ফার্স্ট হয়েছিল? ওসব ভেবে আমি সত্যি ওর হিম্মতকে স্যালুট করতে। এত কিছু পরে ওকে কোনোদিন ডিপ্রেসড হতে দেখি? একদম ঠিক। ওর মেন্টাল স্ট্রেস যেন সাংঘাতিক। দেখো এত কষ্ট পাচ্ছে, এত যন্ত্রণা পাচ্ছে, কিন্তু ওকে দেখলে বোঝা যায় না বলুন, মানে সবসময় হাসছে, মজা করছে, জোকস বলছে, কেউ বলবে ওকে দেখলে। আর সুরেশ কাছে থাকলে তখন কথাই নেই, ভাইকে পেলে আর কিছু চায় না। যে ছোটকাল থেকে দেখেছি তো ভাইকে ভীষণ ভালোবাসতো। তবে অবশ্য সুরেশ দেরাদুনে চলে যাওয়ার পর ওদের মধ্যে একটা গ্যাপ তৈরি হয়ে গেছিল। ওর বিয়েতেও তো আসতে পারেনি সুরেশ, ইভেন ওর অ্যাক্সিডেন্টের পরেও না। তো কি আবার ফিরে যাবে? হ্যাঁ, ফিরে তো যেতেই হবে, কারণ মুন্নারে একটা কফি প্ল্যান্টেশনে ও সমস্ত টাকা লাগিয়ে বিজনেস শুরু করেছে, বিজনেসটা ভালোই চলছে। এই সময় তো আমি বলতে পারি না যে তুই সব ছেড়ে ছুড়ে দাদাকে খুশি করার জন্য এখানে চলে আয়। না না না, আপনি সেটা একদমই বলতে পারেন। দেখুন, প্রত্যেকটা মানুষকে তার জীবনে প্রতিষ্ঠিত হতে দেওয়ার একটা সুযোগ দেওয়া উচিত। হ্যাঁ, আমি এসেছি, আমি এসে গেছি, রেডি হয়ে এসে গেছি। এবার শুধু আড্ডা আড্ডা অ্যান্ড আড্ডা, লেটস আড্ডা। হ্যাঁ আচ্ছা অহল্যা, তুই তো শুনলে আড্ডার এখন সবে সন্ধে, একদম। রাত হয় তার কোনো ঠিক নেই। না। তুমি একটা কাজ করো, তুমি ঘরে গিয়ে রেস্ট। হ্যাঁ আমি আবার হাতের কাজগুলো গুছিয়ে নিয়েই যাচ্ছি। না না, তুমি বলো এখনই যেতে পারো। আমি শিওর যে শ্রেয়া ফেরা অব্দি রাজেশ শুতে যাবে। হ্যাঁ বলে যাবে। না না, আগে যাতে লোকের ভালো হয় সেটা করো, তারপর যাতে লোকের ভালো না হয় সেটা করো। গ্রেট, এই না হলে ডাক্তার। হ্যাঁ মিস্টার রায়, আপনি এক কাজ করুন, আপনি একটা ক্রনিক অসুখে পড়ে গেছেন।
আর আমি আপনার চিকিৎসা করে আমার বাড়ির দোতলাটা মার্বেল দিয়ে বাঁধি। আমি চেষ্টা করে দেখব আপনাকে। কি হলো? হ্যাঁ, আমি ঠিক শুনেছি, একটা গাড়ির আওয়াজ শুনলাম, শ্রেয়া আসছে। তুমি এত দূর থেকে শুনতে পাও? শুধু যেটা আমি বাজি ফেলে বেরোতে পারি, এটা আমাদের ফ্যামিলি কার বাজেরও। বহু দূর থেকে গাড়ির আওয়াজ আমি চিনতে পারি। শুধু যেটা ডক্টর হাজ আপনার তো আছেন, দেখবে বাজারটা মার্বেল আর শাড়ি পরে যাচ্ছে না, দেখলে পরে চোখ মানে ইয়ে শ্রেয়ার চোখটা না ঠান্ডা লেগে একটু লাল হয়ে গেছে, সেই জন্য দেখো। ধর আপনি ঘটনা লেখপুট করবেন না তো? আরে কলা ভবনে কি নাটক হচ্ছে আজকে? ওই তো ওই আছে। রবি ঠাকুরের শেষের কবিতা কলকাতার টিম এসেছে। হ্যাঁ, সেই জন্যই তো আমি জোর করে শ্রেয়াকে এই শোটা দেখতে পাঠালাম। আচ্ছা। আমার মনে আছে এই শেষের কবিতা দেখতে গিয়ে আমি শ্রেয়াকে প্রপোজ করেছিলাম। হ্যাঁ মনে নেই আবার? হ্যাঁ, নাটক থেকে বেরিয়ে আমরা ডিনার করলাম, তারপরে আমরা স্পোর্টস কারটা নিয়ে রিজেন্ট পার্কের গোল রাস্তার চারিদিকে গোল গোল করে ঘুরতেই থাকলাম যতক্ষণ না শ্রেয়া আমাকে বিয়ে করতে রাজি হলো। কথাটা কতদূর সত্যি বলুন তো? সেটা আমি বলতে পারছি না, তবে একটা কথা আমার ভালোভাবেই মনে আছে। ওনারা দুজনে আমাকে ফোন করে বললো, মা আজকে আর ডিনার কিছু করো না, আমরা খাবার নিয়ে যাচ্ছি তোমার জন্য। এবং আমি রান্না করলাম না রাত্রে, এবং অ্যাজ ইউজুয়াল ওনারা খাবার আনতে ভুলে গেছেন, এবং ঢুকলেন যখন তখন যেন দুটো ভিজে বেড়াল। তখনই বললো বিয়ে করবে, ঠিক না মা, তবে ওয়েলকাম হোম। তোমরা সবাই এখানে? হ্যাঁ। খুব আড্ডা হচ্ছে মনে হ্যাঁ, হচ্ছে। দারুণ। মা, তুমি খেয়েছো? আচ্ছা তুই খেয়েছি রে, আমি কবে খেয়েছি রে? হ্যাঁ? আঙ্কেল কেমন আছে? খুব ভালো। আর তুমি? তুমি আমার জন্য ওয়েট করছিলে, তাই তো? তোমরা এত তাড়াতাড়ি ফিরে এলে কেন? সুরেশ বলেছিল যে তোমরা একবার ডিনার করে আসবে। আসলে নাটক দেখতে গিয়ে এতটাই ভুল হয়ে গেছিলাম যে খাবারের কথা কিছু মনেই নেই। বোঝো। কিশোর তাই তো? আচ্ছা তুই কি রে ভাই, নাটক থেকে বেরিয়ে টুকটাক চাইনিজ টাইনিজও খেয়ে আসতে পারতি। আরে ওই তো আর ও ভালো। অন করলে তুইও হয়। আরে জানে আমি কত কাণ্ড করে অনলাইনে পছন্দ করে ওকে শাড়িটা কিনে দিলাম, আর ও সেটা কাউকে দেখার সুযোগ পর্যন্ত করে দিল না। জানিস সুযোগটা ও কি বলছিল, এই শাড়িটা পরে নাটক দেখতে যাওয়াটা নাকি বাড়াবো, বুঝুন। শেষে আমি আমার স্বামিত্ব ফলালাম, জোর করে এই শাড়িটা পরে দেখতে যেতে বাধ্য করলাম। বাধ্য করলাম। একদম। আর আমার যে কি এম্বারেস লাগছিল কি বলবো? কেন? আমি হাফ টাইমে চুপটি করে সিটের মধ্যে বসেছিলাম। কি? পাছে সকলে ভাবে আমি ফ্যাশন প্যারেড করতে এসেছি। এবার করে দেখো, কি? এবার ফ্যাশন ব্যান্ড করে দাও। আচ্ছা আরে বাবা, এই এনাদের আমি অনেক কষ্ট করে আটকে রেখেছি এই বলে যে তোমাকে আজকে নতুন শাড়িতে কি ফাটাফাটি লাগছে সেটা তুমি এলে দেখাবো। হ্যাঁ, এমন করে বলছো যেন ডক্টর হাজরা আঙ্কেল এর আগে আমাকে কখনো দেখেইনি। এই বেশি ভাও খেও না তো, শাড়িটা খুঁজি নে, ওখানে গিয়ে ঠিকঠাক করে দাও। এসব কি? মাধুরী কাজ করা দেবে না তো একদম। বলছি যাও। না, কথা হবে না। Just a আচ্ছা, আমি কি এই কথা হবে না। যাও, বাবা উচিত জানিস তো তুই। যাও। ও কেন? এরকম করছো? আরে ঠিক আছে, চলো এসে যাও, চলো শুরু করো। এরকম ক্যাটুয়া হবে হবে। ঠিকঠাক। কি হলো রে? মাথাটা একটু ঘুরে গেছে। তার মানে অনেক কিছু খাই বুঝতে পারলি? তুমি এক কাজ করো তো, মাথাটা হাঁটুর কাছে নিয়ে এসো। আহা, আমি তো বললাম আমি ঠিক আছি, আমার কিছু হয়নি। আমি ঠিক আছি। না, না, ঠিক আছে। ঠিক আছে, চিন্তার কিছু নেই। সরি আমার জন্য আমি তোমাকে প্রাবল্য আমি ঠিক আছে রাজেশ, ঠিক আছে। না না আমি বলছি পেট খালি আছে অনেকক্ষণ, আমি তো বললাম ও অনেকক্ষণ খাইনি কিছু। কখন খেয়েছিস তোরা? আমরা কিচ্ছু খাই না। বোঝো কি আসল সত্যি বাবা কিচ্ছু খাইনি, মানে একেবারে যাচ্ছে তাই তোরা। অহল্লা একটু পিছিয়ে দেখো না, যদি কিছু খাবারের ব্যবস্থা করতে পারো। আমি দেখছি, তুই যা তো ফ্রিজ থেকে একটু ঠান্ডা জল নিয়ে যা। আচ্ছা অনেক রাত হয়ে গেছে, এখন আমি চলি। আমার কোটা শেষ, আমি চলি। পরে আসবো আবার। শ্রেয়া তোমাকে কিন্তু সবসময় সুস্থ দেখতে চাই। গুড নাইট। গুড নাইট। গুড নাইট। Good night. আমি কিন্তু এক্ষুনি যাচ্ছি, কারণ আমার এটা এখন শেষ হতে অনেকটা বাকি আছে। আর দ্বিতীয়ত এই আধুনিকা মেয়েদের আমি একদম বিশ্বাস করি না, এরা রোগা হওয়ার জন্য সব সময় খালি পেটে থাকার চেষ্টা করে। বলছি ডক্টর হাজার হ্যাঁ। এখানে না বসে চলুন না
আমি একটু বাগানে গিয়ে বসি, মানে একেবারে সাফোকেটিং লাগছে। বাগানে হ্যাঁ। এখন না, ওই যে কি খাবার আনবে বললো? ওর জন্য যে খাবারটা না ওর জন্য এবার আমি আপনাকে just- খাওয়াতে হবে। না না সেটা বলিস। আচ্ছা তুই চলুন চলুন চলুন। দরজা দিতে হবে। আচ্ছা আমি কি বলেছি নাকি আমার জন্য কি মুশকিল, আমি তো ঘোড়া খাবো। কি করলো কি তোমার? না, তুমি তো আমাকে ভয় পাইয়ে দিয়েছিলে শ্রেয়া। কি কেন? আরে বাবা, তোমার নাটক দেখে বেরিয়ে টুকটাক ফুচকা টুচকাও তো খেয়ে আসলে পারতে। কি আশ্চর্য, তুমি বাড়িতে বসে আমার জন্য ওয়েট করছো আর আমি ফুচকা খেয়ে সময় নষ্ট করবো, তাই তো? বাজে কথা বলো না তো। তুমি কিভাবে ফুচকা খেতে শিখে আমি ভুলে গেছি, হ্যাঁ? কপ 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 এবার নন স্টপ খেয়ে। এই শোনো, তুমি ফুচকা না খেয়ে আসতে পারো না, আচ্ছা? আরে বাবা, অত ভালো ফুচকা এখন আর করে না। আজকে ফুচকা যা ঝাল। হ্যাঁ, হ্যাঁ, তুমি ফুচকা খাওনি। আমি ফুচকা খাই। জানি তো খাওনি। বিশ্বাস করো না। খালি গন্ধ শুকেছো, তা আমি জানি। কি আশ্চর্য, বয়সের সাথে সাথে মানুষের টেস্টও তো বদলায় না। কি? কি বলছো শ্রেয়া? তোমার বয়স? তোমার তো সবে শুরু। তুমি এইভাবে কথা বললে আমি তোমার সাথে কথাই বলবো না, যাও। শ্রেয়া, তোমার মনে আছে একবার সেই সারা রাত আমরা লং ড্রাইভ করে ভোরবেলা দামোদর নদীর ধারে একটা ঝুপড়িতে বসে ব্রেকফাস্ট করেছিলাম? আমাদের যেদিন ছিল একেবারেই কি গেছে, কিছুই কি নেই বাকি? রাতের সব দাঁড়ায় গেছে, দিনের আলো পড়বে। তখন আমরা কিরকম পাগল পাগল ছিলাম, তাই না? আর এখন এখন আমি আমার পুরোনো দিনগুলোর মধ্যে ডুবে যাই আর সেই দিনগুলোর কথাই ভাবি। ওঠে তো আমার চাই। বাহ, চমৎকার। অর্থাৎ যেটা আমার করার কথা, তাই না? স্মৃতি নিয়ে ডুবে থাকা। কিন্তু তুমি কেন শ্রেয়া? তুমি আবার এইভাবে কথা বলছো। তোমাকে কতবার বলেছি তুমি এরকম কিছু বলবে না, ইনফ্যাক্ট ভাববে না। তুমি ভুলে যেও না আমি কিন্তু তোমায় ভালোবেসে বিয়ে করেছিলাম। শ্রেয়া, 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 তুমি আমার কথা বুঝতে চাইছো না শ্রেয়া। দেখো শ্রেয়া, ভালোবাসা যেমন আসে তেমন আবার চলেও যায়। আমরা ইচ্ছে করলেই তাকে আটকে রাখতে পারি না শ্রেয়া। ও তার মানে তুমি বলতে চাইছো যে আমি তোমাকে আর আগের মতন ভালোবাসি না? না না শ্রেয়া, আমি সে কথা বলতে চাই। তুমি নিশ্চয়ই আমাকে ভালোবাসো, আর ভালোবাসো কি হলো শ্রেয়া? হ্যাঁ? তোমার মুখটা হঠাৎ ফ্যাকাশে হয়ে গেল কেন? কি শরীরটা আবার খারাপ? না না না, আমি একদম ঠিক আছে, দেখো। মানে একদম ঠিক আছে। শ্রেয়া, তুমি কেন আমাকে এভাবে রেডি করছো শ্রেয়া? কি আশ্চর্য, রাজের সাথে রেডি করার কি আছে? আচ্ছা দেখো, তুমি তো তোমার কোনো কাজ আমাকে করতে দাও না, তাই না? তুমি তো আমার নার্স নও শ্রেয়া, আর কোনোদিন হতেও চাও না। আমি তো জানি আমি আর কোনোদিন ভালো হব না। সারা জীবন এইভাবে আছিস? শ্রেয়া, শ্রেয়া, আমার না মাঝে মাঝে ভয় করে। আচ্ছা শ্রেয়া, আমি তোমার উপর বোঝা হয়ে গেলাম না তো? দাউ দাউ করে চলছে আগুন বুকে, এ মন পোকা অঙ্গপালের মতো ছুটে চলে আত্মাহুতি দিতে। জ্বললে সবাই পড়ে না রে ভাই, জ্বলে পুড়ে ঠান্ডা হতে শেখো, ঠান্ডা। তুমি কেন আজকে আমাকে নাটক দেখতে যেতে বললে বলো তো? তুমি তো জানো রাজেশ আমার এগুলো এখন আর ভালো লাগে না। আমি তো তোমার ভালো লাগার কথা ভাবিনি শ্রেয়া, আমি ভেবেছি আমার ভালো লাগার কথা। আমি চেয়েছিলাম তুমি শেষের কবিতা নাটকটা আবার দেখো, কারণটাও তুমি জানো শ্রেয়া। আচ্ছা শ্রেয়া, শ্রেয়া, একটা সত্যি কথা বলতে চাই, আজকেও তুমি নাটকের ঠিক ওই জায়গাটাই কেঁদেছিলে? হ্যাঁ? জানি না। এবার হাত দুটো দাও শ্রেয়া, দাও না। পথ বেঁধে দিল পন্থনহীন গ্রন্থি, আমরা দুজন চলতি হাওয়ার গ্রন্থি।
অপূর্ব অপূর্ব লাগছে আজকে তোমার। বিশ্বাস করতে আমাদের সেই বিয়ের দিনের থেকেও সুন্দর, এত সুন্দর রূপ, এত শ্রেয়া, শ্রেয়া তুমি চিরটাকাল এমনটাই দেখো শ্রেয়া। আমার জন্য কখনো পড়িয়েছে তো আমি আমি সহ্য করতে। আচ্ছা শ্রেয়া, এর চেয়ে কি অনেক ভালো হতো না যদি সেদিন অ্যাক্সিডেন্টে আমি মারা যেতাম? দেখো না, আমি তো কেন একটা ভেজিটেবল, একটা ভেজ। কি তখন কাছে কাছে করছো? কেন কেন ওরা আমাকে বাঁচালো? কেন আমাকে পড়তে দিল না বলতে পারো? লাঞ্ছনা, যন্ত্রণা নিয়ে বেঁচে থাকাটা কি খুব খুব চুপ, একদম চুপ। আর একটা কথা তুমি বলবে না, চুপ করো। কেন শ্রেয়া? আমি না মাঝে মাঝে ভাবি যে আমি এই সব কিছুই হয়তো সহ্য করে নিতে পারতাম যদি আমাদের একটা বাচ্চা থাকতো। বউ খেলে বেড়াচ্ছে, দৌড়ে বেড়াচ্ছে, ওর মধ্যে তুমি আছো, আমি আছি, আমরা সবাই মিলে ওকে। তাহলে অন্তত তোমার জীবনটা বৃথা বয়ে গেছে ভেবে তুমি কষ্ট পেতে না, তাই না? আমি তো ভাবি না, আমি তো ভাবি না রাজেশ যে আমার জীবনটা বৃথা হয়ে গেছে। আচ্ছা, তুমি আমাকে বলবে তোমার কি হয়েছে? কি হয়েছে? তুমি এরকম কথা বলছো কেন? হ্যাঁ বলো, কি হয়েছে? আমি তোমাকে আমার আগের মতো ভালোবাসতে চাইছিলাম, আমি তোমাকে অনেক অনেক আদর করতে চাইছিলাম। আমি অনুভব করছি তোমার শরীরটা কেটে আছে আমার শরীরের সাথে। উত্তেজনায় তোমার শরীরটা কাঁপছে, বন্ধ করেছি। আমি না তোমার মুখটা একটু বুঝিয়ে দিই, দেখো। দাদাভাই, দাদাভাই, আরে ওকে হ্যাঁ হ্যাঁ, সারা বাড়ি খুঁজে একটা মাত্র ঠান্ডা জলের বোতল পেলাম। বৃষ্টির সাথে চিল ওয়াটার জমে যাবে বলো। আরে আসার সময় দেখলাম এই আমাদের অহল্লা গরম গরম কি একটা পানি নিয়ে আসছে, বুঝলে? আজকে না মানে হাড়াহাড়ি হয় বলো। উফ, ওই তো অবস্থা চলে এসেছে। এই আমি কিন্তু আলাদা করে কোনো প্লেট আনিনি, এখান থেকেই আপনাদের তুলে খেতে হবে। এই আমি না জামাটা চেঞ্জ করে আসি, যাবো আর আসবো, বুঝলে? আমার জন্য থাকে জানো, আমরা কিন্তু তোমার জন্য ওয়েট করব না। অসুবিধা নেই, তো না রাখলে তোমার সাথে আমার সম্পর্কটা। ডক্টর হাজরা, তাড়াতাড়ি আসুন, খাবারগুলো তো সব ঠান্ডা হয়ে যাচ্ছে। সিস্টার, আমি ভিতরে যাব। সে কি, তুমি আমাদের সাথে খাবে না? আচ্ছা যাও, শুতে যাও, রেস্ট। শুতে যাবার আগে একবার আমার সঙ্গে দেখা করেছিল। ঠিক আছে, কিন্তু গিয়ে যদি দেখি তুমি ঘুমিয়ে পড়েছো, আমি কিন্তু তোমাকে আর ডিস্টার্ব করবো না। আজ আমি ঘুমোবো না। কি হয়েছে যে তুই শুতে যাচ্ছিস? হ্যাঁ মা, আমি টায়ার্ড লাগছে, আমি শুতে যাচ্ছি। চল চল দেখি সিস্টার, আমি খেতে দেবো। না না, আমার তো অভ্যাস আছে। আরে ঠিক আছে, এইটুকু করতে যাও, ওর জন্য এইটুকু করতে গেলে আমার কোনো অসুবিধা হবে না। চল। আলোটা এখানে রেখে গেলাম, অন্ধকার হয়ে গেলে কাজে লাগবে। না, এটার কি খুব দরকার ছিল এখন? জানে মোমবাতির শিখাটা না খুব ধপ ধপ করে জ্বলছিল, তাই আমি নিভিয়ে দিলাম। আচ্ছা বলুন তো, ওই শিখাটা কোথায় গেল? আমি তো বুঝতে পারছি না শিখাটা যে কোথায় গেল, আমি তো বুঝতেই পারছি না। শিখাটা বুঝতে পারছি না। এটাকে বলতে বলতে
বলছি যে প্রেশারের ওষুধটা খেয়েছো? হ্যাঁ, আজকেটাই ভুলে গেছো। দেখেছো, একটা দিন আমি বাড়ির বাইরে গেলে সব কিছু হলো বোকার মতো কথা বলিস না। তুইটাই বল না, দাঁড়াও আমি নিয়ে আসছি। না না, শোন, আমি খেয়ে নেবো, তোকে বলছি না, তুই খেয়ে নে। খেয়ে নেবো আর কখন খাবে? আরে বাবা, খেলেই হলো। না, আগে আমি নিয়ে আসি। শ্রেয়া, তোর সঙ্গে আমার কথা আছে, তুই এদিকে আয়। বস এখানে, বস। কি বলবো? ঠিক করে বলতো, কি হয়েছে তোর? কিছু হয়নি, বললাম তো। মুখটা এরকম শুকনো লাগছে কেন তোর? হ্যাঁ, কিছু হয়নি। শ্রেয়া, আমার কাছে লুকোবার চেষ্টা করিস না তুই। ঠিক করে বল, কি হয়েছে? রাজেশকে আজকে একটু আপসেট দেখলাম। আমি যে কেন আজকে নাটকটা দেখতে গেলাম। কি আশ্চর্য, তোর নাটক দেখতে যাওয়ার সঙ্গে রাজেশের আপসেট হওয়ার কি সম্পর্ক? ওই তো তোকে পাঠিয়েছে। না, তুমি জানো আমার এখন বাড়ির বাইরে যেতে ভালো লাগে না। আমার এখন বাড়িতেই থাকতে ভালো লাগে, আমার কিচ্ছু ভালো লাগে না মা। আর কত চাইছিস? আর কত ত্যাগ স্বীকার করবি তুই রাজেশের জন্য? অনেক কিছু তো ছাড়লি। নিজের এত শখের নাচ ছেড়েছিস, গান ছেড়েছিস, বন্ধু বান্ধব অ্যাসোসিয়েশন সব তো ছেড়ে দিয়েছিস। আর কি কি করবি তুই রাজেশের জন্য? না, তুমি বিশ্বাস করো, আমি ওর জন্য কিচ্ছু করিনি। তবে হ্যাঁ, যেটুকু করলে ওর ভালো লাগে তার শেষটুকু করতে আমি রাজি আছি। আমি তোকে যখন দেখি তোকে অবাক হয়ে যাই। তুই তো সারাটা জীবন পড়ে গেছে শ্রেয়া। তোরও তো অধিকার আছে আর পাঁচজনের মতো নিজের জীবনটাকে উপভোগ করার। কিন্তু তুই, তোর জন্য আমার ভীষণ কষ্ট হয়। কি বলছি বলতো? তুমি আজকে হঠাৎ করে এরকম কথা বলছো কেন? আমি বুঝতে পারছি না। বুঝতে পারছিস না না? তাহলে মনে কর না আমি আমার অতীতের মধ্যে ডুব দিয়েছি, আর আমার চাওয়া পাওয়া উত্থান। দাদাভাই, এ কি দাদাভাই কোথায়? তোমরা সব এখানে? রাজেশ উঠে গেছে। ও, ডক্টর হাজরা, হ্যাঁ। কি হলো? এগুলো খেয়ে নিন, এগুলো তো একদম ঠান্ডা হয়ে গেল। আরে না না, আমি তো চাইছিলাম তোমরা খাবে বলে, আমি তো খালি একটা টেস্ট করার জন্য না বলছি। না, দাদাভাই কেমন আছে? এমনিতে আমি ওকে খুব আপসেট করি। তাই বুঝি? ওই জন্য সিস্টারকে বলেছি এক ডোজ ঘুমের ওষুধ দিয়ে দেবে। যদি প্রয়োজন হয় ওকে দেবে, 2-1 ঘন্টা ঘুমোতে পারবে, তারপর নিজের মতো করে বাকি রাতটা ঘুমোবে। রাজেশ বলছিল যে আমাকে শুতে যাওয়ার আগে একবার ওর সাথে দেখা করতে। তুই একটা কাজ কর না, আজকে একটু বেশি সময় ওকে দিবি। হ্যাঁ, ওয়েল মিস্টার চৌধুরী, আমি আজকে উঠি। তবে যেটা বলতেই হবে, আজকে সন্ধ্যাটা কিন্তু দারুণ মজা। থ্যাংক ইউ, আমিও শুতে যাই। সুরেশ, বেশি রাত করিস না বাবা, শুয়ে পড়। হ্যাঁ, হ্যাঁ, সব দরজা জানলা বন্ধ করে নিবি। সদর দরজাটা দেখবি আগে বন্ধ হয়েছে কিনা, লাইটগুলো নিভিয়ে তারপরে শুতে যাবি, তাই তো মা? আকে ভেগাচ্ছে বদমাইশ ছেলে। ওয়েল ওয়েল ওয়েল, গুড নাইট, গুড নাইট এভরিওয়ান। Good night. আমার খুব ভয় করছে সুরেশ। আমি তো আছি, ভয় কিসের? না না না, তুমি ঠিক বুঝতে পারছো না। তুমি ঠিক বুঝতে পারছো না। তুমি জানো আমরা কি করছি? তুমি এখন এসব কথা বলছি না। রাজেশ আজকে অদ্ভুত ব্যবহার করে শুনে। আচ্ছা আচ্ছা সুরেশ, ও আমাদের এই সম্পর্কের কথা জেনে ফেলেনি তো? হ্যাঁ, তাই যেন হয়। ও যেন কখনো আমাদের এই সম্পর্কের কথা জানতে না পারে সুরেশ। আচ্ছা, তোমার কি হয়েছে? এরকম করছো কেন? কি হয়েছে? তুমি কেন আমায় ভালোবাসলে বলো তো? কেন কেন
হ্যাঁ চলে আসো তাড়াতাড়ি। ওই 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 তো কলকাতা থেকে বোলপুর তো 4 ঘন্টার পথ মাত্র। আর ওই মা বলছিল অশোক মামাকে একবার খবর দিয়ে দিতে। প্লিজ প্লিজ একবার দিয়ে দেবে। আমার আমার কথা বলতে ভালো লাগছে না এই মুহূর্তে। ঠিক আছে, হ্যাঁ আমি বলছি ওই তো ক্লাবের ছেলেরা, হ্যাঁ ওরাই সব করছে। রাখছি রাখছি। সুরেশ, কি শুনছি এসব? আমি তো ভাবতে পারছি না। শুনে ছুটে চলে এলে। মাথাটাই কাজ করছে না, কোথা থেকে যে কি হয়ে গেল না। কিন্তু তোমরা জানলে কি করে? ওই তো সবে আমরা ব্রেকফাস্ট টেবিলে দেখলাম কমলদা এসে দাঁড়ালো। তারপর কিরম যেন ফ্যাকাশে মেরে গেছে ওর মুখটা। আমি জিজ্ঞেস করলাম কি হয়েছে? ও বললো ওই দাদাভাই ফোন থেকে উঠতে দেরি হচ্ছিল বলে দাদাভাইকে ও ডাকতে গিয়েছিল। শ্রেয়া শুনে ও বকাঝকা করলো। ঠিক সেই সময় মারাত্মক খবরটা দিল। ও মাই গড! শ্রেয়ার অবস্থাটা বুঝতে পারছি। আর তোমার মা? মাকে দেখলাম একটা প্লেট হাতে নিয়ে কমলা দিকে দৃষ্টি তাকিয়ে আছে। গলায় কোনো আওয়াজ নেই, কিরম যেন ফ্যাকাশে মেরে গেছে মুখটা। তারপরে না কাঁপতে আরম্ভ করলো। সে একটা সাথে মিশে কিরকম যেন ফুটিয়ে গেছে। হ্যাঁ একটা লহমায় মাকে ধরে জমি অনেক বয়স কেটে গেছে। আসলে আচমকা একটা শক্ত। হ্যাঁ, সবার আগে কিন্তু মাই নিজেকে সামলে নিয়েছিল। মায়ের নার্ভ যে এত স্ট্রং আমি আগে জানতাম না। আমার থেকে এটা কেউ ভালো বেশি জানে না। তারপরে মা আমাকে বললো ডক্টর ভাষাকে ডাকতে। আমি সঙ্গে সঙ্গে দাদাভাইয়ের ঘরে গেলাম। হাতটা তুলে দেখলাম যেন ঘুমিয়ে আছে। নাকে বুকে হাত দিয়ে দেখলাম কোথাও কোনো পালস নেই। সঙ্গে সঙ্গে আমি ডাক্তার ভাষাকে খুঁজতে বেরিয়ে পড়লাম। দেখে বলেন এদিকে সব ব্যবস্থা কি আছে? কলকাতার লোকজনদের করে দিয়েছে। ওরা আসছে। আর 4 ঘন্টা না কাটতে ক্লাবের ছেলেরা ওরাই বার্নিং কার্ডের ব্যবস্থা করছে। তাহলে তো সব ঠিকই আছে। কতক্ষণ মিস্টার রায়? কিন্তু কিছুক্ষণ আগে ডক্টর রায় আপনার সঙ্গে খুব খারাপ সময় দেখা। ওয়েল, আপনি মিসেস চৌধুরী আর সিরাজ অবস্থাটা তো বুঝতেই পারছেন। কিভাবে মারা গেল? সিম্পল কেস অফ অ্যাম্বুলেন্স, হার্ট অ্যাটাক করতে। আপনার খবর? আগে তো এক্সার বাইরে থেকে দেখে কিছু বোঝা যায় না। ভিতরে ভিতরে যাব ওর সঙ্গে কি একটা দেখা করা এখন যেতে পারে? শুনেছো? আমি দেখেছি, আমি ডেকে দিচ্ছি। স্যাড, ভেরি স্যাড। জানেন ডক্টর হাজার, নর্মাল করে প্রায় 30টা বছর এই অপর্ণার পরিবারের সঙ্গে আমার আলাপ। ওর হাজব্যান্ড কাজ করতো ডিফেন্সে, আমি ছিলাম সিভিলে। একটা অদ্ভুত ভালো আন্ডারস্ট্যান্ডিং ছিল আমাদের মধ্যে, ভীষণ ভালো। মিসেস চৌধুরী আমায় বলেছেন, আমি জানি। এই যে সিস্টার, শরীরে কি খবর? ওই যা দেখে নেবেন তাই। বুঝতে পারছি তোমার উপর দিয়ে খুব ধবল যাচ্ছে। হ্যাঁ, ওই তো দেখাশোনা করতো, ওর কষ্টই তো সব থেকে বেশি। হ্যাঁ, আমি কিছুতেই মন থেকে মেনে নিতে পারছি না, জানেন। বড্ড জড়িয়ে পড়েছিলাম তো ওনার সাথে। আই ফিল করি, আমি তোমার মেন্টাল কন্ডিশনটা বুঝতে পারছি। আচ্ছা ডক্টর, রাজেশ বাবুর মৃত্যু কিভাবে হয়েছে বলে আপনার মনে হয়? সিম্পল কেস অফ হার্ট অ্যাটাক। আপনি কি পোস্টমর্টেম করার কথা ভাবছেন? না, এটা একটা ন্যাচারাল ডেথ। পোস্টমর্টেম করার কোনো প্রশ্নই ওঠে না। নো, ইটস নট আ ন্যাচারাল ডেথ। মানে রাজেশ চৌধুরীকে খুন করা হয়েছে। সিস্টার, আমার মনে হয় তুমি এত সেন্সে নেই, একটু সেন্সে এলে তারপর আমি যথেষ্ট সেন্সেই আছি, আমি জানি আমি ঠিক কি বলছি। তুমি যেটা বলতে চাইছো, তুমি কি সেটাই মিন করতে চাইছো? ইয়েস, মারাত্মক খবর এটা, সেটা কি তুমি বোঝো? আমি জানি আমি কি বলছি। এটা কিন্তু খুব বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? আচ্ছা, গত 5 বছর ধরে কাকে আমাকে
বাড়াবাড়ি বা অসংযত রকমের আচরণ করতে দেখেছেন? না না, আমি আচ্ছা ওলা, তোমার কি এরকম মনে হয় যে ডক্টর হাজরা যেভাবে ট্রিটমেন্ট করেছেন সেটা ঠিক নেই, ভালো নেই, বা ঠিক মতো করেননি, অথবা তোমার অনুভূত হয়নি? এই শুধু আমি আর ভুল চিকিৎসা কি বলছি তাই? এই যে সিস্টার, তুমিও জানো এটা একটা সামান্য ব্যাপার, এটা নিয়ে এত কথা বলছো কেন? না না না, ডক্টর হাজরা রাজেশবাবুর মেডিকেল সায়েন্সে চিকিৎসায় যা যা করা সম্ভব তাই করছে। তাহলে দেখুন, আমি একজন ট্রেন নার্স মিস্টার রায়। রাজেশবাবুর মৃত্যু যদি ডক্টর হাজরা ভুল চিকিৎসার কারণে হতো, আমি কি এতক্ষণে পরিবারের সকলকে জানাতাম না? আমি একটা ডেফিনিট চার্জ এনেছি আর তাকে স্টিক করে আছি। ডেফিনিট চার্জ মানে কি? কেউ রাজেশকে খুন করেছে, তাই তো? না, কেউ রাজেশকে কেন খুন করতে চাই? সেটা তো আমার বিবেচ্য বিষয় না। আমি তো আর সাক্ষীর কাঠ করে দাঁড়িয়ে নেই। ও সাক্ষীর কাঠ করে, তার মানে ও বুঝতে পেরেছি তুমি অনেক দূর ভেবে ফেলেছো। হ্যাঁ, নিজেকে হাইলাইট করার জন্য কি বেশ ফ্রিতে, মানে স্টার না কলকাতা টিভি কোথায় যাবে? দেখুন, এইসব নাটকীপনা আমি অন্তর থেকে ঘৃণা করি। আর যদি কখনো করতেও হয়, অত্যন্ত দুঃখের সাথে করতে বাধ্য হব। দেখো সিস্টার, তুমি নিজে ভালো মতো জানো যে এটা একটা নর্মাল ডেথ, এটা নিয়ে কেন তুমি খামোখা বকে ডাকারা করছো? পোস্টমর্টেম করালেই তো জানা যাবে যে আমার সন্দেহটা সত্যি কিনা। আমি পোস্টমর্টেম করাবো না, কারণ রিলেটিভরা এটা মেনে নেবে। কারণ আপনি ভয় পাচ্ছেন। চুচ্ছ, তোমার সাহস থেকে আমি অবাক হয়ে যাচ্ছি। দেখুন ডক্টর হাজরা, আপনি যদি ওই ডেথ সার্টিফিকেটে সাইন করেন, আমি কিন্তু স্ট্রেট থানায় গিয়ে আপনার নামে কমপ্লেন করতে বাধ্য হব। হাউ ডিয়ার। হ্যাঁ, আচ্ছা দেখুন, আমি ভেবেছিলাম যে এই চৌধুরী ফ্যামিলির ওপর দিয়ে একটা ঝঞ্ঝাট যাচ্ছে, এতদিনে বোধহয় সেটা থেকে ওরা মুক্তি পেল। এই মেয়েটা তো আবার নতুন করে তাদের ঝঞ্ঝাটে ফেলতে চাইছে। মিস্টার রায়, আপনি তো একজন পুলিশ কমিশনার ছিলেন। আপনি বলুন, একজন নার্স হিসেবে এই মুহূর্তে কি করা উচিত, যেখানে আমি জানি যে আমার পেশেন্টের মৃত্যুটা অস্বাভাবিক কারণে ঘটেছে? দেখো, তোমার কাছে কোনো ভ্যালিড পয়েন্ট আছে? এই যে চৌধুরী পরিবারকে তুমি এতটা নিচে নামিয়ে নিয়ে আসছো পাবলিকলি, এরা কিন্তু তোমার সঙ্গে এখনো পর্যন্ত কোনো রকম খারাপ ব্যবহার করে না, করেনি। কিন্তু উনি যদি প্রথমেই পোস্টমর্টম করাতে রাজি হতেন, তাহলে তো আমাকে এসব কথা বলতেই হতো না। উনি তো সেই সুযোগটাই দিলেন না। দেখুন মিস্টার রায়, আমি সমস্ত কিছু খোলাখুলি বলার জন্য প্রস্তুত। মানে তুমি কি সবাইকে ডেকে এনে হাতে হাড়ি মারতে চাইছো নাকি? হ্যাঁ, তাই। বেশ, ঠিক আছে। আমার মনে হয় ডক্টর হাজরা সেটাই ভালো। ও যখন এতটা শিওর, তাহলে চৌধুরী পরিবারের সবাই এসে শুধু গরমের থেকে ও কি বলতে চায়। ঠিক আছে, ঠিক আছে, আমি ওদের খবর দিচ্ছি। তারপর তোমার মনে যা আছে, মুখে যা আছে সব বলো। রিডিকিউলস। মিস্টার রায়, আপনি কিন্তু আমার সব কথা না শুনে আমার বিচার করবেন না। দেখো, আমিও কিন্তু এই পরিবারের অনেক দিনের পুরনো বন্ধু। নাকি আমার যেটা মনে হয় সেটা হলো এই, নিজের কর্তব্য জাহির না করে এদের দুঃখের পাশে এখন থাকাটা কিন্তু খুব জরুরি। আমি শুধু জানতে চাইছিলাম যে আপনি আমার পাশে আছেন কিনা। কখন এসেছো সিদ্ধার্থ? এই তুমি বসো। দেখো, ঠিক এই সময় তোমাকে সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা আমার জানা নেই, তবে এইটুকু বলতে পারি যে আমি তোমার কেউ পাশেই আছি। আমি সেটা জানি সিদ্ধার্থ, কিন্তু আমি তো আমার কথা ভাবছি না। আমি ভাবছি রাজেশের কথা। কত ভালো, কত উজ্জ্বল ছিল ছেলেটা। এইভাবে অসুস্থ বিছানাবন্দি হয়ে জীবন কাটানোর কথা তো ওর ছিল না। সত্যি সত্যি ওর মতন প্রাণবন্ত এরকম একটা ছবি আর ছেলে খুব কম দেখা যায়। ঠিক, আপনাকে দেখেছিলাম। হ্যাঁ, এসো এসো শ্রেয়া। কি বলবো তোমাকে, ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা, যে সময় তোমাকে যেন তিনি শক্তি দেন, এই কষ্টটা অন্তত ক্লিয়ার করতে। তোমরা কথা বলো, আমি ভেতরে যাই। এসো এসো। আমার রাজেশ একা আছে, একটু বাইরে তো চলে যাচ্ছিল। জানি না, রাজেশ মৃত্যুকে একদম ভালো। ও সবসময় আমাকে বলতো, আমি চলে গেলে তুমি একদম কষ্ট পাবে না। তুমি এখন যেমন আছো তখনও ঠিক তেমনই থাকবে।
হলে ভাবে যে ও নিজেকে নিয়ে মজা করছে। আসলে কত দুষ্টুমিটাকে ওই ছেলে মানুষ এটাকে বুঝতে পারেনি তো। সিস্টার একটু শোনো। হ্যাঁ বলো। দেখো আর কিছুক্ষণের মধ্যে এখান থেকে চলে যাবে। তুমি রাজেশের জন্য যা করেছো তোমাকে ধন্যবাদ দিয়ে আমি ছোট করতে চাই। আমি শুধুমাত্র আমার ডিউটি করেছি। না, শুধুমাত্র ডিউটি তুমি করো। শুধু ডিউটি করলে তুমি এতটা ইনভলভ হতে পারো। মানে মানে তুমি আমাদের এখানে একভাবে কাজ করছো, ছুটি নাও, রেস্ট নাও। তাই আমি তোমাকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই। আমরা সকলে তোমার কাছে। দেখুন, আমি যা কাজ করেছি সেই অনুযায়ী মাইনে পেয়েছি। যদি না পোষাতো তাহলে আগেই চলে যেতাম। তুমি আমার সাথে এইভাবে কথা বলছো কেন? তুমি আজ ওর কথায় কিছু মনে করো না, ও আজ নিজের মধ্যে নেই। ডক্টর হাজরা, এভাবে বলবে না, ব্যাপারটা কিন্তু সিরিয়াস রে। মহল্লা বলছে রাজেশের মৃত্যু কিন্তু হার্ট ফেলিয়ারে হয়নি। সে কি? কিন্তু ডক্টর হাসান তো তাই বললেন। রাজেশের মৃত্যু নিয়ে আমার মনে কোনো ডাউট নেই। আর সেই জন্যই মহল্লা চাইছে যে ওর বডি পোস্টমর্টম করা হোক। না, বেঁচে থাকতে রাজেশকে নিয়ে অনেক কাটাছেড়া করা হয়েছে। মৃত্যুর পর ওকে নিয়ে আর কোনো রকম কাটাছেড়া করার দরকার নেই। ব্যাস হয়ে গেল। নেক্সট কি মানে নিকট আত্মীয় চাইছে না রাজেশের বডি পোস্টমর্টম হোক, সুতরাং হবে না। পুলিশ চাইলে তো হতেই পারে। পুলিশ? পুলিশ মানে? ও কি বলতে চাইছে? ও বলতে চাইছে যে তুমি যদি ওর বডি পোস্টমর্টম করতে না দাও তাহলে ও আমাকে এবং ডক্টর হাজরাকে যা বলেছে ও সেটা পুলিশকে কি বলবে। কি বলেছে ও? কথাটা কি আমিই বলবো? আমার আপত্তি নেই, আপনি বলতে পারেন। তুমি ভেবে বলছো কি বলছো, এটা কিন্তু অনেকের সম্মান জড়িত। তুমি সবকিছু ভেবে কাজ করে, রেজাল্ট কিন্তু খুব খারাপ হবে। আমার সত্যি বলতে খুব খারাপ লাগছে, কিন্তু আমি চুপ করে থাকতে পারবো না। মহল্লা বলছে রাজেশকে খুন করা হয়েছে। তুমি কি পাগল হয়ে গেছো সিস্টার? হ্যাঁ? এটা কি পাগলামি করার সময় নাকি? ও, সেই জন্য তুমি আমার সাথে এরকম একটা অদ্ভুত বিহেভ করলে, তাই তো? দেখুন, ডক্টর হাজার যদি প্রথমে পোস্টমর্টম করাতে রাজি হতেন তাহলেই জানা যেত যে আমার সন্দেহটা সত্যি কি না। আমার মনে হয় ও পুরোপুরি পাগল হয়ে গেছে। উন্মাদ। আর আমি যদি বলি আপনি বদনাম হওয়ার ভয় পাচ্ছেন, তাই পোস্টমর্টম করাতে চাইছেন না, পাছে আপনার প্র্যাকটিসের ক্ষতি হতে পারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ভয় পাচ্ছি। আমি ভয় পাচ্ছি যে তোমার একটা ছোট্ট নালিশে আমার এতদিনের সাজানো প্র্যাকটিস নষ্ট হয়ে যায়। দেখো, আমি আমার কাজে কোনো গাফিলতি করিনি। আমি ডেথ সার্টিফিকেটে সই দিচ্ছি, তাহলে পোস্টমর্টমের কোনো প্রয়োজন নেই। আমার মনে হয় মহল্লার কথাটা একটু শোনা উচিত। ও যে এতগুলো কথা বলছে নিশ্চয়ই তো কোনো একটা কারণ আছে। হ্যাঁ, মিস্টার রায়, আপনারা বোধহয় জানেন না যে রাজেশ বাবুর ব্যথায় ঘুম হতো না। ডক্টর হাজার নানা রকম ঘুমের ওষুধ দিয়ে দেখেছেন যে ক্লোরাইড হচ্ছে তার মধ্যে বেস্ট। কি ডক্টর হাজার, তাই তো? আমি রাজেশকে প্রেসক্রাইব করেছিলাম। ক্লোরালিন হচ্ছে একটা মরফিনের ডেরিভেটিভ। এমনিতে ওটার কোনো সাইড এফেক্ট নেই, কিন্তু ঘন ঘন নিলে অভ্যেসে পরিণত হয়। তা আমি বলেছিলাম যে শুধুমাত্র সিস্টার চাইলেই তবে ওই ডোজটা যেন দেওয়া। কাল রাত্রে আপনি আমাকে ঠিক কি বলেছিলেন একবার বলবেন প্লিজ? কালকেও একটু আপসেট ছিল। তা আমি বলেছিলাম যে এক ডোজ ক্লোরালিন রেডি রাখতে, যদি প্রয়োজন হয় তাহলে যেন ওকে দেয়। তাতে 2-1 ঘন্টা ঘুম হবে, তারপর বাকি রাতটা নিজের মতো করে ঘুমোতে পারে। ঠিক তাই। আমিও সেই মতো আধ গ্লাস জলে একটা ট্যাবলেট গুলে ওর বেডসাইড টেবিলে রেখে দিয়ে এসেছি। তখনও কন্টেনারে 5টা ট্যাবলেট ছিল, কিন্তু আজ সকালে গিয়ে দেখলাম যে কন্টেনারটা খালি। স্ট্রেঞ্জ। তুমি কি করে জানলে? আজ সকালে ওর ড্রেসিং আর ওষুধের সরঞ্জামগুলো গোছাতে গিয়ে দেখলাম যে ওষুধগুলো মিসিং। আর আচ্ছা ডক্টর হাজার, 5টা ট্যাবলেট কি একটা মানুষের মৃত্যু ঘটাতে পারে? 5টা নয়, 6টা। ওই যে বললাম কাল রাতে আমি একটা ট্যাবলেট গুলে রেখে দিয়ে এসেছিলাম। হ্যাঁ, 6টা ট্যাবলেট একটা অ্যাডাল্ট মানুষের মৃত্যুর পক্ষে যথেষ্ট। এমনও তো হতে পারে সেটা কেউ সরিয়ে দিয়েছে। কিন্তু কে সরাবে? কাল রাতে আমি রাজেশের ঘরে যাওয়ার পরে ওর ঘরে তো আর কেউ যায়নি। কিন্তু তুমি কি করে জানলে যে তোমার পরে আর ওই ঘরে কেউ যায়নি? আর কে যাবে আঙ্কেল? সিস্টার তো আগেই শুয়ে পড়েছিল, আর বাকি থাকে মা আর সুরেশ। সুরেশ, তুমি যাও। আমি না, আমি কেন যাব? আমার ঘুমের জন্য কোনো ঘুমের ওষুধ দরকার পড়ে না। আচ্ছা ঠিক আছে,
ট্যাবলেটগুলো আমি সরিয়েছি এরকম ভাবছো নাকি সিস্টার? তাহলে কাল রাতে কি ওই 5টা ট্যাবলেট ভ্যানিশ হয়ে গেল? একটা কথা কিন্তু আমরা ভুলে যাচ্ছি, যে কেউ নিজেই ট্যাবলেটগুলো সরিয়ে তারপর এমন গল্প ফাঁদতে পারে নিজেকে হাইলাইট করার জন্য। তার মানে আপনি আমাকে মিন করছেন তো ডক্টর হাজরা? আচ্ছা তাহলে আমি কেন পোস্টমর্টেম করাতে বলবো বলুন তো? আচ্ছা বেশ, যদি পোস্টমর্টেম করাও হয় তাহলে যে ওষুধগুলো আমি সরিয়েছি তাহলে তো কিছুই পাওয়া যাবে না। সত্যি ভাবতেও পারেন বটে। আচ্ছা বঙ্কিমদা তো যেতে পারে, বঙ্কিমদা গিয়ে যদি নিয়ে আসে, কারণ ওর নেশা করার ইচ্ছে আছে। অনেক সময় আমরা দেখেছি যে ওই ট্যাবলেট গুলো খেয়ে যদি ওর নেশা করে। বঙ্কিম, হ্যাঁ বঙ্কিম, আমার খুব ডাউট যে বঙ্কিম এই ওষুধের কথা এখন শুনেছি। আঙ্কেল, হ্যাঁ তবু একবার ডাকা হোক ঠাকুর। আমি ডেকে নিয়ে আসবো। আমার মনে হয় না বঙ্গিমকে ডেকে নিয়ে কোনো লাভ হবে। দেখুন ডক্টর হাজার, যখন কোনো ক্রাইম হয় না তখন সাসপেক্টেড হিসেবে সকলকে কিন্তু ইন্টারোগেট করা উচিত। কিন্তু মিস্টার রায়, ক্রাইম যে হয়েছে এটা আপনি শিওর হচ্ছেন কি করে? শিওর হচ্ছে এই বঙ্কিমদা এরা তোমাকে কিছু প্রশ্ন করবে, তুমি তার সঠিক উত্তর দাও। বঙ্কিম, বঙ্কিম, তুমি এই বাড়িতে কতদিন আছো? তো দিনক্ষণ তো মনে নেই, তবে মেজর সাহেব যখন নিয়ে এলেন সেই তবে থেকেই। উনি তো আমার ভগবান ছিলেন। আমি এদের কাছ থেকে শুনেছি যে তোমার নাকি একটু নেশা ভাঙটান করার অভ্যাস আছে। হ্যাঁ, কাল রাজেশের ঘরে ঢুকেছিলে, ওষুধ খেয়েছিলে, আর বাকি ওষুধগুলো কোথায় সরিয়েছো? সত্যি করে বলো, নাহলে কিন্তু পুলিশ তোমাকে ছাড়বে না। হ্যাঁ সুরেশ, ওকে পুলিশের ভয় দেখিয়ে লাভ নেই, ও কিচ্ছু জানে না, যদি জানতো বলে দিন। জানি, আমি জানি। কি জানো? কি জানো তুমি? রতন চেনে। মাঝে বকো না, যা জানো সেটা বলো। যে কথা আমি বলছি না, আপনারা আমাকে জিজ্ঞেস করছেন কেন? এম সাহেবকে জিজ্ঞেস করুন, উনি বলে দেবেন। মেম সাহেব, মেম সাহেব কি বলবো? কি জানেন? সব জানেন, উনি সব জানেন। ওনার কথা হচ্ছে না, তোমার কথা হচ্ছে। তুমি কি জানো সেটা বলো। কি হবে? হ্যাঁ, ওরে এখনো মোড়া পড়ে আছে, আপনারা আমাকে এখানে ডেকে এনে বেহালা করছেন। এই কথা ঘুরিও না কিন্তু, একদম কথা ঘোরাবে না। যা জিজ্ঞেস করা হচ্ছে তার উত্তর দাও আগে। মিস্টার রায়, আমার মনে হচ্ছে ওর এখনো নেশা কাটেনি। আপনারা নেশা করলে দোষ নেই, আমি করলেই দোষ। জীবনটাই তো একটা নেশা, বেঁচে থাকার নেশা, দাঁড়িয়ে দাঁড়িয়ে জীবনটাকে চেখে থাকার নেশা, অন্যকে ছোট করে নিজেদের বড় করে দেখার নেশা। এই শোনো, তোমার প্রিয় আমি শুনতে আসি। তুমি কি জানো সেটা বলো, তুমি নিয়েছো কিনা সেটা বলো। না, আমি কেন নেবো? আমার কিসে কাজে লাগে? নেশা করবে বলে তুমি এই ট্যাবলেট খেয়ে নেশা করো না? নেশার জন্য আমার কোনো তার লাগে না। মনের মধ্যে ঢুকিয়ে দেখো, নেশার কোনো দল পাবে না। বঙ্কিমদা, তুমি এখন যাও, ওকে যেতে দিন, ও কিছু জানে না। আচ্ছা, ও কি সবসময় হেয়ালি করে কথা বলে? হ্যাঁ? যারা কেউ স্ট্রেট কথা বলে না তারা কিন্তু হাইলি সাসপিশিয়াস। বঙ্কিমদা, তুমি তোমার কাজে যাও। কাজ, হ্যাঁ, কাজ। তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি। সবই তোমারই ইচ্ছা, ইচ্ছাময় তারা তুমি। আমার না কিরকম একটা পাগল পাগল লাগছে। আমি ঠিক বুঝতে পারছি না কি করবো, মানে কি করা উচিত। আমি কিছু বুঝতেই পারছি না। আচ্ছা সিস্টার, তুমি কি সত্যি বিশ্বাস করো যে রাজেশ বেশি ঘুমের ওষুধ খেয়ে মারা গেছিল? হ্যাঁ ঠিক তাই। ও গড, আপনাদের আরো জানা দরকার, আজ সকালে গিয়ে যখন দেখলাম কাল রাতে যে আমি ওষুধটা ভুলে রেখে দিয়ে এসেছিলাম তার 1 চামচ মতো তলানি পড়ে আছে। আমি সেটা সরিয়ে রেখে দিয়ে এসেছি, চাইলে আপনারা সেটা অ্যানালিসিস করতেই পারেন। বাহ 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 বাহ। তোর তো নাসিক টাসিক ছেড়ে গোয়েন্দাগিরি করা উচিত। হ্যাঁ, না ডক্টর হাজরা, আমার তো এখন মনে হচ্ছে যে সিস্টারের কথা সত্যি হলো। মানে কথা বলছো, দাদা ভাইয়ের মতন মানুষকে কে মারতে চাই? ও তো নিজেও নিজেকে শেষ করতে পারে সুরেশ। ইউ মিন সুইসাইড? হ্যাঁ,
কাল রাত্রে অদ্ভুত রকমের উতলা দেখাচ্ছিল। এতটা আপসেট হবে এর আগে আমি ওকে কখনো দেখি। ও কি তোমাকে আত্মহত্যার কথা বলেছিল? হ্যাঁ? না, কখনো না। কিন্তু আমি ভাবতেই পারি না যে এরকম কিছু ভেবেছিল। তাহলে তোমার কেন মনে হলো ভীষণ আপসেট ছিল? কারণ কালকে যা করছিল আগে কখনো তেমন করেনি। ও ও ভিতর ভিতর খুব কষ্ট পাচ্ছিল। ও আমার হাতের উপর ওর মাথাটা এনে হাম হাম করে কাঁদছিল। কিন্তু কেন কাঁদছিল? সেটা আমি তোমাকে বলতে বাধ্য নই সিস্টার। একটা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কি হয়, কেন হয়, সেটা শুধুমাত্র তাদের দুজনের মধ্যে থাকা দরকার। না, আমার মনে হয় আপনি ভুল করছেন। এই সময় সব কথা খুলে বললে আপনারই লাভ। ও, তার মানে তুমি বলতে চাইছো আমি সকলের কাছে কিছু লুকোচ্ছি? না, সে কথা আমি বলিনি, আপনি বললেন। আচ্ছা আচ্ছা, অল এক মিনিট। আচ্ছা, ও কালকে এমন কি বলেছিল তোমাকে যাতে তোমার মনে হয়েছিল যে আত্মহত্যার কথা ভাবলেও ভাবতে পারে? ও বলছিল যে ওই অ্যাক্সিডেন্টে ওর মারা গেলে ভালো হতো। কিন্তু আমি জানি এটা কিন্তু ওর কথা ভেবে বলেনি। এটা আমার কথা, আমার জন্য বলছিল। সিস্টার দেখো, আমি তোমার কাছে রিকোয়েস্ট করছি, তুমিও জানো বড় কষ্টের জীবন ছিল রাজেশ। মৃত্যুর পর ওকে নিয়ে আর কাটাছেড়া করো না প্লিজ। বাট আই এম শিওর রাজেশ চৌধুরী আত্মহত্যা করেনি। কি করে এতটা শিওর হলে? ওই যে বললাম, গ্লাসে পড়ে থাকা রেসিডিউটা আমি সরিয়ে রেখেছি টেস্ট করানোর জন্য। হ্যাঁ বলেছো, তাতে কি হলো? তাতে কি এটাই প্রমাণ হলো যে ও সুইসাইড করেনি? দেখুন, কেউ যদি আত্মহত্যা করতে চাইবে সে নিশ্চয়ই পুরোটাই খেয়ে নেবে। দু একজন পড়ে থাকুক সে কখনোই চাইবে না। যে যেটা করতে চাইছে তাতে কোনো রকম ভাগ থাকুক সে কখনোই চাইবে না। বাস বাস, এইটুকুর ওপরেই তুমি এতগুলো কথা বলে দিলে? না, তাহলে একেবারেই না। আমি নিশ্চয়ই হাতের নাগালে ওষুধগুলো রেখে দেবো না, যেখানে আমি জানি যে উনি একজন ডিপ্রেশনের পেশেন্ট। ডিপ্রেশন? কিন্তু রাজেশকে তো আমি কখনো ডিপ্রেশনের সাথে দেখিনি। আপনি তো আর অনেক কিছুই দেখেন। তুমি তখন থেকে আমার সাথে এইভাবে কথা বলছো কেন? আমি তো বুঝতে পারছি না। পারছেন না? না, তোমাকে দেখে আমার ভয় হচ্ছে সিস্টার। লাস্ট 5 ইয়ার্স তুমি আমাদের সকলের সঙ্গে আছো, আমাদের প্রত্যেকের সঙ্গে তোমার একটা সুন্দর সম্পর্ক গড়ে উঠেছে। আর সেই সুন্দর সম্পর্কটাকে তুমি এত সহজে নষ্ট করে দিচ্ছ কেন? আপনি না শুধু ওর হাসি মজাটাই দেখেছেন, ওর চোখের জল, বুকের আগুন, অসহায় কান্না কিছুই আপনার চোখে পড়েনি। ও, তার মানে তুমি বলতে চাইছো যে রাজেশের জন্য আমার কোনো ফিলিংস ছিল না? সে কথা আমি বলিনি। উনি ওনার কষ্টটা আপনার থেকে লুকিয়ে রাখতে চাইতেন। আপনি ঘরে আসছেন শুনলেই ওনার ওষুধ, ড্রেসিং এর সরঞ্জাম সমস্ত কিছু সরিয়ে ফেলা হতো, যাতে আপনার কখনো মনেই না হয় যে ওনার কিছু হয়েছে। কিন্তু কেন করতো? আমি তো চেয়েছিলাম আমার নিজের হাতের সমস্ত কাজ করতে, যেগুলো তুমি করে থাকো। আর আমি জানি সেটাই আমার কর্তব্য। কর্তব্য? কর্তব্য বলছেন ম্যাডাম? মানুষের জীবনে শুকনো কর্তব্যের বাইরেও একটা অনুভূতির জায়গা থাকে। আমি একজন ভাড়া করা নার্স হওয়া সত্ত্বেও কোনোদিন কোনো রকমের ভান করতেন না। উনি আমার সাথে সমস্ত কিছু শেয়ার করতে পারতেন, যেটা নাকি আপনার সাথে করার কথা ছিল। কিন্তু আপনার সামনে আপনাকে খুশি করার জন্য উনি সার্কাসের জোকার হয়ে যেতেন, আর আপনি সেই জোকারের মুখটাই দেখলেন। আর আমি দেখলাম ক্ষতবিক্ষত যন্ত্রণা আমার ভিতরের আত্মাটাকে। এটাই তফাৎ। অহল্লা, আমি যদি ধরে নিই তোমার কথাও নেই যে ও হতাশার রোগী ছিল এবং আমরা সকলেই জানি কালো ভীষণ আপসেট ছিল, এবং এটা যদি স্বাভাবিক মৃত্যু না হয়ে থাকে তাহলে ধরে নেওয়া যেতে পারে যে ও সুইসাইড করেছিল। হ্যাঁ, ওই যে বললাম, ওই ওষুধগুলো রাখা থাকতো বাথরুমের উপরে শেলফটাতে, যেটা ওনার পক্ষে কখনোই ফেলে আনা সম্ভব ছিল না। আমাকেই একটা চেয়ার উঠে তার নাগাল পেতে হতো। দেখো, তোমাকে একটা কথা বলবো, মানুষ যখন কোনো কিছু করবে ভাবে তখন এমন ডেসপারেটলি সেই সমস্ত কাজ করে যে সাধারণ মানুষের কাছে সেটা ভীষণ অসম্ভব মনে হয়। মিস্টার রায়, আপনি ডক্টর হাজরাকে জিজ্ঞেস করে দেখুন না যে রাজেশ বাবুর পক্ষে ঘর থেকে বেরিয়ে বাথরুমে চেয়ারে উঠে একটা ওষুধ ফেলে আনা সম্ভব নয় কিনা? না, এটা সম্ভব না। ওর নিচের দিকটা পুরোপুরি অসাড় হয়ে গেছিল আর স্পাইনাল কর্ডটা হেভিলি ইনজিওর্ড। সম্ভব না। আচ্ছা ডক্টর হাজরা বেডরুম থেকে
বাথরুম পর্যন্ত ওই মাটিতে ক্রল করে যেতে পারতো হ্যাঁ, সেটা পারলেও পারতো। আচ্ছা, তারপরে তারপর ওষুধগুলো কিভাবে পারতে পারতো? কি বললেন? বাথরুম পর্যন্ত গেল, এটা ধরে নিলাম, তারপর একটা লাঠি বা ওই জাতীয় কোনো একটা কিছু দিয়ে সেটা পেরে দিই। বেশ, আপনার কথা মেনে নিলাম যে উনি ওইভাবে ওষুধগুলো পারেন। তারপরে আবার যথাস্থানে কিভাবে রেখে দিতে পারতেন যে অন্যের সাহায্য ছাড়া বসতেই পারে না? না, সেটা শোনো না, হবে না, এভাবে হবে না, একটা প্রপার ইনভেস্টিগেশন দরকার। আমারও মনে হচ্ছে ডেথ সার্টিফিকেটে সই করাটা ঠিক হবে, আবার পুলিশে খবর দেওয়া হবে। সেই ঘুরে ফিরে আমার কথাটাই সত্যি হলো তো ডক্টর? এই তুমি কি ভাবছো বলো তো? তুমি কি ভাবছো আমি ভয় পেয়ে গেছি যে আমার প্র্যাকটিস উঠে যাবে, আমার থানা, পুলিশ, আইন, আদালত এইসবের পিছনে দৌড়দৌড়ি করে মরতে হবে? আপনি এভাবে ধরছেন কেন সব? মিস্টার রায়, আপনি ডক্টর হাজরাকে জিজ্ঞেস করে দেখুন না যে রাজেশ বাবুর পক্ষে ওই ওষুধগুলো খেয়ে কখনোই আত্মহত্যা করা সম্ভব ছিল না। এই এক্ষেত্রে একটাই কথা বলা যেতে পারে যে উনি খুন হয়েছেন। ঠিক এই কারণে আমি বলছি যে এটা একটা নর্মাল ডেথ। যদিও ওই ওষুধগুলো কোথায় গেল সে সম্বন্ধে আমার কাছে কোনো এক্সপ্লেনেশন নেই, বাট আই থিঙ্ক সেটারও একটা প্রপার এক্সপ্লেনেশন আছে। বাহ, এমনও তো হতে পারে যে যদি কেউ ইন্টেনশনালি খুনের জন্য ওই 6টা ট্যাবলেট সরায়, তার জায়গায় ঠিক একই রকম দেখতে অ্যাসপিরিন বা ক্লোরাইড জাতীয় ওষুধ ওখান থেকে সরিয়ে দিত, যাতে কেউ তাকে সন্দেহই না করতে পারে। সুরেশ, যখন কোনো ক্রিমিনাল কোনো ক্রাইম করে তখন অনেক সময় নিজের অজান্তে কোনো না কোনো ক্লু ফেলে রেখে আসে, এবং সেই ক্লুয়ের জন্যই কিন্তু আলটিমেটলি তারা ধরা পড়ে। কিন্তু মিস্টার রায়, একটা খুন হলে তার তো কোনো মোটিভ থাকে। রাজেশের মতো একটা অসুস্থ মানুষকে কে খুন করতে চাইবে বলুন তো? আমারও তাই বক্তব্য। শুধু শুধু কেউ রাজেশকে খুন করতে যাবে কেন? আপনারা কি জানেন যে রাজেশ বাবুর স্ত্রী প্রেগনেন্ট? আমাকে আগে বলনি কেন? এই অবস্থা তুমি নিজেকে কিভাবে সামলাবে? জানি না, হয়তো দূরে কোথাও চলে যেতাম। আসলে আমি তোমাকে এগুলোর মধ্যে রাখতে চাই না, সুরেশ। কিন্তু কেন? জানি না, একজন নারী যখন তার পুরুষকে বলে যে সে মা হতে চলেছে, তখন সেটা তাদের কাছে খুব আনন্দের মুহূর্ত হয়। কিন্তু তোমার কাছে তো অপরাধ বোধ কাছে গ্লানি হতো রাজেশের জন্য, তাই না? আমি তো প্লিজ এখন এমন কিছু বলো না যেটা আমাকে আপসেট করবে। আমি এখন কোনোভাবে ইমোশনাল হতে চাই না, আমাকে একটু একা থাকতে দাও। সুরেশ, সুরেশ, আমার সাথে যাই হোক না কেন, তুমি আমার সঙ্গে থাকবে তো? তোমরা এখানে সিস্টার কোথায়? ও মনে হয় ঘরে আছে। আমি দেখি। সুরেশ, আমরা এমন কোনো কথা বলবো না যেটা কিনা অবহেলার ফেভারে। যা করছো আমার তা তো হয়েই গেছে ওর কাছে। না না, আমি ওর সাথে একবার একা কথা বলছি। আচ্ছা, আমাকে একটা সত্যি কথা বলবে? বলো। রাজেশ কি আমাদের এই ব্যাপারটা আন্দাজ করতে পেরেছে? আমার তো তা মনে হয়। আমার খুব খারাপ লাগছে জানো, আমার নিজেকে এত অপরাধী মনে হচ্ছে। আমি জানি, আমি আপনাদের কাছে যাই বলি না কেন,
আপনারা কেউ বিশ্বাস করবেন না যে রাজেশ আমার কাছে কতখানি ছিল। আমি 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 বুঝতে পারছি তোমার মনের অবস্থাটা, কিন্তু ব্যাপারটা কি জানো, রাজেশ যদি ক্লোরালিনের ওভারডোজে মারা গিয়ে থাকে, আই এম শিওর ওটাই হয়েছে, তাহলে ওই ক্লোরালিন গুলো ওকে দিল কে? আমারও তো তাই বক্তব্য। কে এই ওষুধটা ওকে দিতে পারে বলুন তো? দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। আমি ভিতরে যাচ্ছি। না, আমার ডক্টর হাজরার সাথে একা কথা বলার কিছু নেই, কারণ আমি লুকোছাপায় বিশ্বাস করি না। আমি তোমায় কিছু লুকোবার কথা বলবার জন্য ডেকে পাঠাই। আমি জানি আপনি আমাকে ঠিক কি কারণে দেখেছেন। আপনি বলতে চাইছেন যে এই পরিবারের সকলে আমাকে কত ভালোবাসে, কত সম্মান করে, আর আমি যদি ওনাদের গায়ে অস্বস্তির কাদা ছেটাই, তাহলে ভবিষ্যতে আমি যেন কোথাও কোনো কাজ না পাই তার বন্দোবস্ত ওনারা করে দেবেন, তাই তো? আমি বুঝতে পারছি না, আমার কাছে বসে 5 মিনিট আমার কথা শুনতে তোমার কিসের এত ভয় যাচ্ছে? এবারে আমি বারণ করছি। আমি চাই না যে আমার হয়ে সিস্টারকে কেউ কোনো রকম রিকোয়েস্ট করুক। তোমরা সবাই এখানে? অবলা দাঁড়িয়ে কেন? বসো। হ্যাঁ, আমি সব শুনলাম। এবার বলো অবলা, তুমি কি করতে চাও? আমি সেটাই করবো যেটা আমার করতে হবে। শোনো, কর্তব্য আমরা সকলেই করি, কিন্তু আমাদের কর্তব্যগুলো যে অন্যের অসুবিধার কারণ ঘটতে পারে সেটা আমরা একবারও কল্পনাও করতে পারি না। দেখেন, আমি কেন এত কথা বলছি, শুনুন, আপনারা ডিসাইড করুন কি করবেন। হ্যাঁ, আমার একটু কাজ আছে, আমি ঘুরে আসছি। মিস্টার রায়, আমি একটা প্রশ্ন করেছিলাম। অরলা বলছিল তুমি নাকি প্রেগনেন্ট, ঘটনা সত্যি? হ্যাঁ সত্যি। আর এটাও সত্যি যে আমার এই সন্তানের বাবা রাজেশের পক্ষে হওয়াটা অসম্ভব। আমিও সন্তানের মা। আপনি? শ্রেয়া সুরেশের সম্পর্ক তাহলে তোমার চোখকেও ফাঁকি দিয়েছে অবলা? মা, তুমি সব জানতে। তোরা আজকালকার ছেলেমেয়েরা কি ভাবিস বলতো? মা বাবা বয়সের সঙ্গে সঙ্গে আরো বোকা হয়ে যায়, তাই না? তুমি তো আমাকে বাধা দিতে পারতে। হ্যাঁ, পারতাম, কিন্তু আমি তো তোকে কাল রাতেই বলেছি যে তুই রাজেশের জন্য যা যা করেছিস, তারপরে তোকে বাধা দেবার মুখ আমার কোথায়? মা, মা শোনো, তুমি তুমি কিন্তু আমাকে ভুল বুঝো না মা। মা, আমি কিন্তু রাজেশকে ঠকাতে চাইনি মা। অ্যাক্সিডেন্টের পর যখন শয্যাশায়ী হয়ে গেল, আমি ওকে আরো বেশি বেশি করে আঁকড়ে ধরতে চেয়েছিলাম, কিন্তু কি হয়ে গেল? আমি সব জানি শ্রেয়া। আপনি সব জেনে শুনেও চুপ করেছিলেন? তুমি ভুল বোঝো না হল্লা। শ্রেয়া তো সত্যি বড় ভালো মেয়ে, কিন্তু যৌবনের তো একটা চাহিদা আছে, সেই চাহিদাকে অস্বীকার করবে কি করে? ও, তাহলে তো ধরে নিতে হয় যে সমাজ, সংসার, সেন্টিমেন্ট, ইমোশন সমস্ত কিছু কথার কথা, শারীরিক চাহিদাটাই সব। তুমি কথাটার অন্য মানে করছো অহল্লা। রাজেশের অ্যাক্সিডেন্টের পর ওদের দাম্পত্য জীবন বলে কিছু ছিল না। আমি শুধু ভাবতাম বাকি জীবনটা ওরা কি করে কাটাবে। ওরা তো একে অন্যকে স্বাভাবিক মানুষের মতো ভালোবেসে বিয়ে করেছিল, কিন্তু যতই ভালোবাসা থাক, শরীরটাকে তো আর ইগনোর করা যায় না। আর এই অ্যাক্সিডেন্টের পর রাজেশ যেন বড্ড বেশি করে শ্রেয়াকে আঁকড়ে ধরেছিল, কিন্তু একটা অক্ষম অতৃপ্ত ভালোবাসার বোঝা আপনি একটা মেয়ে কতদিন বলতে পারো বলতে পারো? আমি জানি তুমি আমাকে ঠিক মেলাতে পারছো না, তাই না? কিন্তু এটা তো মানবে যে এই মেয়েটার কষ্টটা সারা জীবনে। আমি যখন বুঝতে পারলাম যে রাজেশ আর কোনোদিন সোজা হয়ে দাঁড়াতে পারবে না, তখন শ্রেয়ার কথা ভেবে আমার প্রাণটা আটকে যেত। আমার খালি ভয় হতো যে শ্রেয়া বোধহয় এই বাড়ি ছেড়ে চলে যাবে। আর এটাও জানতাম যে শ্রেয়া এখান থেকে চলে গেলে
আমার রাজেশকে আমি আর বাঁচাতে পারবো না। না মা, না, আমি কখনোই বাড়ি ছেড়ে যেতাম না মা। সত্যি আমার অবাক লাগছে। তোমার আরো অবাক লাগবে এটা শুনলে যে আমি মনে মনে চেয়েছিলাম রাজেশ ছাড়াও শ্রেয়ার জীবনে অন্য কোনো পুরুষ আসুক। আমি আপনাকে রেসপেক্ট করতাম। সুরেশ এখানে আসার পর আমি যখন বুঝতে পারলাম যে সুরেশ আর শ্রেয়ার মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়েছে, তখন আমি চোখ বন্ধ করে থাকতাম। আমার খালি মনে হতো যে রাজেশকে দয়া বা করুণা করা ছাড়াও শ্রেয়ার এ বাড়িতে থেকে যাওয়ার অন্তত অন্য একটা কারণ তৈরি হলো। তুমি কি বুঝতে পারোনি একটা কথা, যে কি কি মারাত্মক জিনিস তোমাকে সামাল দিতে হবে ভবিষ্যতে? আমার কিছু করার ছিল না সিদ্ধার্থ, কিচ্ছু করার ছিল না। কারণ রাজেশের ভালো চাওয়া ছাড়া আমার তখন আর মনে কোনো চিন্তা ছিল না। রাজেশকে ছাড়া আমি আর কারোর কথা ভাবতে পারতাম না তখন। আচ্ছা, এই কথাটা একবারও আপনার মাথায় এলো না যে আপনার ছেলের বউ আপনারই ছাদের নিচে আপনার অন্য ছেলের সাথে? ছি, এটা কি খুব মানবিক? মানবিক? মানবিকতা সম্বন্ধে তোমার কতটুকু ধারণা আছে? সময় আর পরিস্থিতির সাথে সাথে মানবিকতার সংজ্ঞাও অনেক সময় বদলে যায় অমূল্যা। তাহলে এটাও তো ঠিক যে এই সময়ে রাজেশ বাবুর মৃত্যুটাও ওনাকে সমস্ত অস্বস্তি থেকে মুক্তি দিয়ে দিল। তুমি শ্রেয়াকে শুধু শুধু দোষারোপ করো না। মিস্টার রায়, আমি কোনো দোষারোপ করছি না। আমি শুধুমাত্র পোস্টমর্টেম চেয়েছি, যেটা আমার ডিউটি। ডিউটির দোহাই দিচ্ছ সিস্টার? আমার উপর ঘেন্না থেকে তুমি এই খেলাটা খেলছো। আশ্চর্য, আমি আপনাকে ঘৃণা করতে যাবো কেন বলুন তো? কারণ তুমি রাজেশকে ভালোবাসতে তাই। আমি? হ্যাঁ তুমি। আমার অনেকবার মনে হচ্ছে যে তুমি রাজেশকে পছন্দ করো এবং একটা নার্সের থেকেও বেশি পছন্দ করো। কিন্তু সেটা যে এত দূর আজ সকালের আগে আমি বুঝতে পারিনি। আচ্ছা বেশ, যদি তাই হয় তাতে কি প্রমাণ হলো? কিছু না, এবার আমার অবাক হওয়ার পালা। হ্যাঁ, আমি ওকে ভালোবাসি। আপনার ভালোবাসা ক্রমশ দূরে সরে যাচ্ছিল বলেই হয়তো আমার ভালোবাসা জায়গা করে নিয়েছিল। কিন্তু উনি জানতেন যে ভালোবাসার জন্য উনি প্রতিপল অপেক্ষা করে থাকতেন, সেই ভালোবাসা ক্রমশ দূরে সরে যাচ্ছে। আর আপনার সেই হাহাকার বোঝার মতো ফিলিংস ছিল না। রাজেশের প্রতি আমার যথেষ্ট সিম্প্যাথি ছিল। ওনার সিম্প্যাথির কোনো প্রয়োজন ছিল না। ভালো না বাসলে সিম্প্যাথিও আসে না। আমি চাইলে এই বাড়ি ছেড়ে চলে যেতে পারতাম। কে 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 আটকাতো আমাকে? আমি শুধু শুধু রাজেশকে খুন করতে যাবো কেন? এইভাবে তুমি সবার সামনে শ্রেয়াকে অপমান করতে পারো না। আপনার তখন কোনো উপায় ছিল না। আপনি ভেবেছিলেন যে আপনার বিশ্বাসঘাতকতার কথা জানতে পারলে আপনার হাজবেন্ডের বুক ভেঙে যেতে পারতো, পরিস্থিতি জটিল হয়ে যেতে পারতো, তাই আপনি ওনাকে খুন করলেন। অহল্যা, হ্যাঁ, আপনি যদি ওর সাথে বিশ্বাসঘাতকতা করতে পারেন, খুনও আপনি করতে পারেন। তার মানে তুমি বলতে চাইছো মানুষের জীবনে দয়া, মায়া, ভালোবাসা, সহানুভূতি এগুলো কোনো মানে নেই, অর্থহীন এগুলো? ম্যাডাম, এত কিছু ছিল আপনি ওনাকে সাপোর্ট করে যাচ্ছেন। না, আমি ওকে সাপোর্ট করছি না অহল্যা। আমি শুধু ওকে রেহাই দিতে চাইছি। তাহলে তো ধরে নিতে হয় যে ন্যায় অন্যায় কোনো কিছুরই কোনো মূল্য নেই। আজ তাহলে তোমাদের কাছে আমি আমার জীবনের কিছু না বলা কথা বলব। আমার তখন অল্প বয়স, আমার স্বামী, সন্তান, সংসার নিয়ে আমি ভালোই ছিলাম। আমার স্বামী মেজর চৌধুরী ডিফেন্সে ছিলেন, সবাই জানে। তাই কাজের জন্য ওনাকে বেশিরভাগ সময় বাইরে থাকতে হতো। ঠিক সেই সময় একজন পুলিশ অফিসারের সঙ্গে আমার গভীর সম্পর্ক তৈরি হয়। হ্যাঁ, আমার জীবনে সব ছিল, তা সত্ত্বেও আমি একজন অন্য পুরুষকে ভালোবেসেছি। কেন জানো? কারণ আলোর নিচে অন্ধকার কেউ দেখতে পায় না।
ওর না এই কথাগুলো কি এখন না বললেই নয়? আমাকে বলতে দাও সিদ্ধান্ত। এখন আমাদের দুজনেরই বয়স হয়েছে, আমার আর বলতে বাধা নেই যে সেদিন আমি আমার স্বামী, সংসার, সন্তান, সমাজ এদের মুখের দিকে তাকিয়ে ভালোবাসাটাকে এগিয়ে নিয়ে যেতে পারিনি। কিন্তু সেই মানুষটা সেদিন যেমন আমার পাশে ছিলেন, আজকে ঠিক সেইভাবে আমার পাশে আছে। কিন্তু আমি কারোর কাছে আমার এই ভালোবাসার কথা প্রকাশ করতে পারিনি বলে জানি সেটা কতটা যন্ত্রণা। আজকে তোমাদের কাছে আমি কথাটা কেন বলছি জানো? কারণ আবেগ হলো নদীর জলের মতো, তাকে বাঁধ দিতে জানতে হয়। তো নদী যেমন বন্যার সময় দুকুল ভাসিয়ে নিয়ে চলে যায়, আবেগও তেমনি সব তছনছ করে ভাসিয়ে নিয়ে যায়। আমার মনে হয় অহল্যার অভিযোগগুলো এখন খতিয়ে দেখা দরকার। সে অবশ্য আমি তোমাকে কতগুলো প্রশ্ন করবো, আমি জানি সেগুলো তোমার কাছে ভীষণ অস্বস্তির কারণ ঘটবে। সরি, দেখো, তুমি যখন জানতে পারলে যে তুমি মা হতে চলেছো তখন তুমি কি করেছিলে? আমি একটু ভয় পেয়ে গেছি, কি করবো ঠিক বুঝতে পারছি না। কিন্তু এটা তো জানতে যে এটা বেশি দিন চেপে রাখা যাবে না। হ্যাঁ জানি, আর সেই জন্যই আমার একটু টেনশন হচ্ছে। কাউকে জানিয়েছিলে? না, জানাইনি, কিন্তু মনে সাহস রাখার চেষ্টা করছিলাম যে ডক্টর হাজরাকে যদি সব বিষয়টা খুলে বলা যায়। প্ল্যান তো একটা কিছু ছিল। হ্যাঁ, আমি ভেবেছিলাম যে ডক্টর হাজরাকে আমি সমস্ত কিছু খুলে বলবো, তারপর ওনাকেই বলবো একটা ব্যবস্থা করতে চাই। আমার শরীর খারাপ, আমার হাওয়া বাতাসের দরকার, আমি দূরে গিয়ে সন্তানের জন্ম দিতে চেয়েছি। তার মানে রাজেশকে তুমি এটা খুলে বলার সাহস দেখাতে পারো? না, কখনো না। আমি এটা ওকে বলতে পারতামই না, কারণ এটা শুনলে ওর মন ভেঙে যেত, আমার প্রতি বিশ্বাসটা একেবারে চলে যেত। আর আমি জানি সেটা ছিল ওর একমাত্র সম্ভব। যে বেঁচে থাকাকালে রাজেশের সঙ্গে তো তুমি শেষ দেখা করতে গিয়েছিলে। কথা হয়েছিল তোমাদের সঙ্গে? তেমন কিছু না। এই যে বললে ও ভীষণ আপসেট ছিল, খুব কান্নাকাটি করেছিল, সেটা তো অনেক আগে, শুনতে যাওয়ার অনেক আগে শুনতে পাই। আপসেট ছিল না? আজকাল সেটা একটু পার্সোনাল, সেটা কি এখন সবার সামনে? আমার তোমাকে প্রশ্ন করার কোনো অধিকার নেই, কিন্তু তুমি টোটাল ব্যাপারটা যদি দেখো একটা জঘন্য অবস্থার মধ্যে রয়েছে। কাজেই সব কথা খুলে যদি বলো তোমার সাথে, তাহলে একটু ভালো হবে। আসলে ও বলছিল যে ও আর আগের মতন আমাকে ভালোবাসতে পারে না। এটাও বলছিল যে আমাদের যদি কোনো সন্তান থাকতো তাহলে হয়তো আমরা অনেক অনেক বেশি ভালো থাকতাম। তুই যখন গুড নাইট বলতে গেলে ও তোমাকে কি বলবো? কিছু না, ও শুধু আমায় জিজ্ঞেস করলো আমি খেয়েছি কিনা, তারপর আমায় গুড নাইট বলল। আমিও রোজকার মতন ওর গলা জড়িয়ে ওকে গুড নাইট বলে ওর মুখ থেকে চলে। কতক্ষণ ছিল? খুব বেশি হলে 5 মিনিট। তোমার কি কখনো মনে হয়েছে যে ভীষণ ড্রাউসি বা ভীষণ ঘুম পাচ্ছে ওর? কিন্তু সেটা তুমি জানতে যে ওই ঘুমের ওষুধগুলো কোথায় ছিল? হ্যাঁ জানতাম, ওর সমস্ত ওষুধ, তুলো, ব্যান্ডেজ বাথরুমে তাকে থাকতো, কারণ ওগুলো ঘরে থাকুক সেটা ওর পছন্দ করতো। এক্সকিউজ মি মিস্টার রায়, এবার আমি ওনাকে কি একটা প্রশ্ন করতে পারি? ম্যাডাম, আজ সকালে যখন বললাম যে আমি ওনার ঘরে গেছিলাম, আপনি তো রেগে গেছিলেন কেন? তুমি বলতে চাইছো যে রাজেশ মারা গেছে জেনু? আমি নিশ্চিন্তে বসে ব্রেকফাস্ট করছিলাম, অ্যাজ ইফ কিছু হয় না, আপনি আসলে ভয় পেয়ে গেছেন।
আপনার মনে হয়েছিল যে তখন উনি বেঁচে আছেন আর আমি জানতে পারলে ওনাকে মরতে দেবো না, তাই? তুমি মনে প্রাণে বিশ্বাস করো না যে আমি রাজেশকে খুন করেছি? হ্যাঁ, শুধু আমি নই, আমার মনে হয় মিস্টার রায়ও সেটা বিশ্বাস করেন। অহল্যা, তোমার যদি অন্য কোনো কাজ থাকে তুমি যেতে পারো, এখানে তোমার কোনো দরকার নেই। ও, বেশ, আমি যাচ্ছি, বাড়ি ছেড়ে যাচ্ছি। আমি শ্রেয়ার সঙ্গে একটু আলাদা কথা বলতে চাই। Will you please? হ্যাঁ, নিশ্চয়ই। আচ্ছা শ্রেয়া, শ্রেয়া এখন কি করবে? আমি বুঝতে পারছি না, আমার কি করা উচিত। কিন্তু ব্যাপারটা তো এখানেই শেষ হয়ে যাবে না। কি হবে বলে আপনার মনে হয়? ডক্টর হাজিরা পুলিশে যাবেন, রিপোর্ট করবেন, পুলিশ আসবে, পোস্টমর্টম হবে এবং ওভারডোজে মারা গেছে অবশ্যই, এবং তুমি ভীষণ একটা সাংঘাতিক জেরারটি করবে। আপনি বলছেন ওরা আমাকে সন্দেহ করবে? হ্যাঁ, ইনভেস্টিগেটিং অফিসাররা যদি দেখে আর কোনো ক্লু নেই, তোমাকে কিন্তু আঙ্কেল, আপনি তো বিশ্বাস করেন আমি আর যাই করি না কেন আমি তো রাজেশকে খুন করতে পারি না। দেখো, এই সমস্ত কথা বলে আর লাভ নেই। আমার মনে হয় যে তোমার এখন একটু সরাসরি কথা বলাটা ঠিক। প্রথমত, তুমি যে সন্তানের জন্ম দিতে যাচ্ছিলে সেটা রাজেশের নয় এবং সেটা তুমি রাজেশকে বলতে চাওনি। দ্বিতীয়ত, তোমার সঙ্গে রাজেশের গতকাল এমন একটা কিছু হয়েছিল যে রাজেশ ভীষণভাবে আপসেট ছিল। তুমি হলে সেই ব্যক্তি যে শেষ সময় রাজেশের সঙ্গে দেখা করতে গিয়েছিলে। বারণ করা সত্ত্বেও সিস্টার আজ সকালে সেই ঘরে যাওয়ার পরে তুমি প্রচন্ড ক্ষেপে গিয়েছিলে। কেন? তারপর দেখা গেল যে রাজেশ মারা গেছে এবং ওই বাটলের মধ্যে ওষুধগুলো ভ্যানিশ, যেটা রাজেশ নিজে নিতে পারত না। ওষুধগুলো কোথায় গেল শ্রেয়া? সেটা আমি কি করে বলবো আঙ্কেল? তুমি কিন্তু খুব খারাপ জায়গায় আছো। আচ্ছা, আপনিও কি মনে করেন যে আমি অপরাধী? এখন সেটা আমি জানি না, তবে তোমার জায়গায় থাকলে আমি কি করতাম সেটা বলতে পারি। কি সেটা? দেখো, আমি যদি নিরপরাধ হতাম, আমি আমার পয়েন্টে স্টিক করে থাকতাম। আর ভয়ের বশবর্তী হয়ে যদি এমন কিছু করে ফেলেছি যার শাস্তি একমাত্র মৃত্যুদণ্ড, তাহলে কিন্তু আমি বিচারের অপেক্ষায় থাকতাম না। আপনি কি বলছেন? আমি কিছু বুঝতে পারছি না, কিছু বুঝতে পারছি না। আমার বাড়িতে টেবিলে, আমার পড়ার টেবিলে ড্রয়ারে একটি রিভলভার আছে। ড্রয়ারটি খোলা আর রিভলভারটি লোডেড। আমার বাড়িও খুব কাছে। তুমি যদি যাও, তোমাকে কেউ আটকাবে। এক্সকিউজ মি, সরি, আমি যাচ্ছি। ভাবলাম যাওয়ার আগে যদি ম্যাডামের সাথে দেখা করে যেতে পারতাম। সুরেশ, সুরেশ, মাকে একবার নিয়ে এসো এখানে। আমি যাচ্ছি ম্যাডাম। এই যাওয়ার আগে 5 বছরে আপনাদের থেকে যে স্নেহ ভালোবাসা পেয়েছি তার জন্য কৃতজ্ঞ। আর আমি জানি এই ঘন্টায় আপনাদের সাথে যা বললাম আপনারা আমাকে মন থেকে খুব ঘেন্না করছেন, কিন্তু বিশ্বাস করুন এছাড়া আমার আর কোনো উপায় ছিল না। তুমি মনে কোনো গ্লানি বা ক্ষোভ নিয়ে যেও না। তুমি রাজেশের জন্য অনেক করেছো,
আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি তুমি যেখানেই থাকো ভালো থেকো। তুমি যাবে না? পুলিশ এলে তোমাকেই আগে খুঁজবে, জিজ্ঞাসাবাদ করা। আমি কি একবার থানায় খবর দেবো? সিস্টার, তুমি যাবে আমার সাথে? না, মিসেস চৌধুরী, আপনি যদি পারমিশন দেন তাহলে আমি একবার ফোন করে দেখতে পারি থানায় বড়বাবু আছেন কি। হ্যাঁ, নিশ্চয়ই, কিন্তু তার আগে আমি আপনাদের কিছু কথা বলতে চাই। বেশ তো, বলুন। আপনারা জানেন যে শ্রেয়ায় শেষবারের মতো রাজেশকে দেখেছিল। কথাটা কিন্তু ঠিক না। তারপরেও আমি রাজেশের সঙ্গে দেখা করতে গেছিলাম। রাজেশ একবারে অনেকগুলো ওষুধ খেলে যা খুব ড্রাউজি ছিল না, ঘুমে আচ্ছন্ন। প্লিজ ডক্টর হাজরা, আমার কথাটা আমাকেই বলতে দিন। আপনি বলুন। আপনারা সবাই জানেন যে রাজেশের ঘরটা আমার ঘরের ঠিক নিচে, আর ওর জানলাগুলো সবসময় খোলা থাকে। ও যখন ঘুমোতে পারে না তখন ওর আলোগুলো জ্বালানো থাকে, যেটা আমার ঘর থেকে পরিষ্কার দেখা যায়। তখন আমি নিচে গিয়ে ওর কাছে বসি, আলো নিভিয়ে দিয়ে ওর মাথায় হাত বুলোতে বুলোতে ওকে ঘুম পাড়াই। কাল রাতে কেন জানি না আমার ঘুম আসছিল না। রাজেশের ঘরেও আলো জ্বলছিল না, কিন্তু আমার অদ্ভুত ভাবে মনে হচ্ছিল রাজেশও বোধহয় ঘুমোতে পারছে। আমি অন্ধকারের মধ্যে আস্তে আস্তে নিচে গেলাম, গিয়ে বাগানের জানলা দিয়ে ওর ঘরে উঁকি দিলাম। আমার ছায়া দেখতে পেয়ে রাজেশ বলে উঠল, মা, কিরে তুই এখনো ঘুমোসনি? কটা বাজে মা? কটা বাজে সেটা তো দেখিনি বাবা, কিন্তু সবাই তো শুয়ে পড়েছে। তুই ঘুমোসনি কেন বাবা? হ্যাঁ, ঘুম আসছে না মা। সিস্টার আজকে একটা ঘুমের ওষুধ দিয়েছে, কিন্তু আজ তাতে কাজ হচ্ছে না মা। ঠিক আছে, আমি তোর মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, তুই একটু ঘুমোবার চেষ্টা কর, লক্ষ্মী ছেলে। হ্যাঁ, একটু ঘুমোবার চেষ্টা কর। আমাদের ছোটবেলাটা কি সুন্দর ছিল না মা? হ্যাঁ, তোমার মনে আছে এই জামশেদপুরের বাড়িতে থাকতে তুমি আমাদের সন্ধ্যেবেলা ছাদে গিয়ে রাতের আকাশের তারা ছিলাতে, সপ্তর্ষি মণ্ডল, ছায়াপথ, কালপুরুষ, মনে আছে মা? মনে আছে? সব মনে আছে রে বাবা। এই বিশাল ব্রহ্মাণ্ডের আর কত ক্ষুদ্র জীব, তাই না? হ্যাঁ, কিন্তু আমাদের শোক দুঃখ সহ্য করার মতো অসীম ক্ষমতা বল। আচ্ছা মা, এই পৃথিবী যদি সত্যি, হ্যাঁ, আর যদি তাই হয় তাহলে এটা কে সৃষ্টি করেছে মা? মা বলো না। শেষ কোথায় মা, বলো না। রাজেশ, মা, রাজেশ, কি হয়েছে তোর আজকে? তুই এসব কথা হঠাৎ বলছিস কেন বাবা? হ্যাঁ, কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে তোর? মা আমাকে আরেকটা ওষুধ দেবে মা? দেবে মা, আরেকটা ওষুধ দাও না মা। রাজেশ, মা আর তো পারছি না, আমার খুব কষ্ট হচ্ছে মা। রাজেশ, আর ঘুমোতে চাই মা। ঠিক ওরকম করে না বাবা, লক্ষ্মী ছেলে, একটু শান্ত হওয়ার চেষ্টা কর, একটু
করালাম। আমি জানি মা, আমি জানি আমার আজকে এই পরিস্থিতিতে যদি কেউ আমাকে একটু সাহায্য করতে পারে, সে তুমি মা, সে তুমি। মা, আমার যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য যতটুকু ওষুধ দিতে হয় তুমি অন্তত ততটুকু আমাকে দাও। মা, আমি আর পারছি না। রাজেশ, মা, আমি আর পারছি না। রাজেশ, একটু শান্ত হও বাবা। একটু শান্ত হও। আমি দেখছি। আমি দেখছি। দিনের পর দিন ওর এই অসহায় যন্ত্রণা আমি সহ্য করতে পারছিলাম না। আমার ভেতরে যেন ঝড় বয়ে বেড়াচ্ছিল। আমি অন্ধের মতো শুধু ওর নিষ্কৃতির পথ হাতড়ে বেড়াচ্ছিলাম। হঠাৎ যেন ছেলেটা আমাকে ও সেই মুক্তির পথ নিজেই চিনিয়ে দিল। মুহূর্তের মধ্যে আমি মনস্থির করে ফেললাম, বাথরুমে গিয়ে ওষুধের শিশি থেকে একটা একটা করে সমস্ত ট্যাবলেট জলে গুলে ওর কাছে নিয়ে এলাম। রাজেশ আস্তে আস্তে ঘুমিয়ে পড়ল। আমি জানতাম এই ঘুম ওর আর ভাঙবে না। আসলে আমরা সকলেই কম বেশি কোনো আশা, বিশ্বাস বা স্বপ্ন নিয়ে বেঁচে থাকি। শ্রেয়া রাজেশকে ভালোবাসে, শ্রেয়া শুধু রাজেশই। এই স্বপ্নই অত যন্ত্রণার মধ্যে ছেলেটাকে বাঁচিয়ে রেখেছে। কিন্তু আমি তো জানতাম যে শ্রেয়ার নতুন করে ওকে দেওয়ার কিছু ছিল না। শ্রেয়া সুরেশের সম্পর্কের পরিণতি ওই অসুস্থ ছেলেটা কিভাবে মেনে নিত? সবকিছু ভেবে আমি এই চরম সিদ্ধান্ত নিতে বাধ্য হলাম। ছেলেটা যেন আমার স্বপ্ন দেখছিল, সে
চূড়ান্ত অসম্মান করা হতো, চরম অবিচার হতো ওর প্রতি। সেটা আমি জানি না, আমি তো হারি না সেটা। এখন আর আমার কিছু বলার নেই। যে কোনো অবস্থার সম্মুখীন হওয়ার জন্য এখন আমি প্রস্তুত। ম্যাডাম, ডক্টর হাজরা, আপনি ডেথ সার্টিফিকেটটায় সাইন করুন। এবার আমি বলছি। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, এরপর তো আবার দেরি হয়ে যাবে। হ্যাঁ, 4 ঘন্টা তো সে কখন ওভার হয়ে গেছে। হ্যাঁ। আর কেউ যদি জিজ্ঞেস করে তাহলে আমি বলবো যে ভুল করে ওর বেডসাইড টেবিলে আমি ওষুধটা রেখে দিয়ে এসেছিলাম। পাচ্ছি না। আরে না না, ভয় পাবো কেন, আমি এক্ষুনি লিখে দিচ্ছি। 1 মিনিট, 1 মিনিট। আপনি কিছু লিখবেন না? এখানে একটা খুন হয়েছে, আর সেটা কোনোভাবেই কিন্তু জাস্টিফাই করা যায় না। আমি এক্স পুলিশ কমিশনার, আমার আইনের প্রতি একটা দায়বদ্ধতা আছে, আমাকে স্টেপ নিতেই হবে। আই এম সরি অপর্ণা, অপর্ণা, আই এম সরি, রিয়েলি সরি। পুলিশ স্টেশন। সাহেব, বড় ভাইয়ের বালিশের নিচে এটা ছিল। কি এটা তো ছোট্ট রাজেশবাবু আপনার কোলে। তিনি যখনই একা থাকতেন এটা দেখতেন। নাটকওয়ালা কলকাতাকে অসংখ্য ধন্যবাদ। নাটকওয়ালার কাছে অনুরোধ, তারা যদি তাদের শিল্পীদের সাথে দর্শকদের একটু পরিচয় করিয়ে দেন। সবাইকে আগে আমি অভিনন্দন জানাই নাটকওয়ালার তরফ থেকে। আপনারা এরকম একটা উইকডেজে দুপুরবেলায় এখানে এসে আমাদের নাটক দেখেছেন, আমাদের সঙ্গ দিয়েছেন, তার জন্য আমাদের অসংখ্য ধন্যবাদ আপনাদের। আমি আলাপ করে দিই এক এক করে, এরা আমার দলের সদস্যদের যারা এই নাটকের সাথে জড়িত। নাম বলো। বুম্বাদে, সৌভিক গুপ্ত, রিনি মজুমদার, কৌস্তুভ সেনগুপ্ত, ইন্দ্রজিৎ দেব, সুস্মিতা চক্রবর্তী, স্মৃতিকা মজুমদার, সুপ্রিয় চ্যাটার্জি, বিনায়ক ভট্টাচার্য ব্যানার্জি, সরি এটা আমাদের পঞ্চম প্রদর্শন। আমাদের আবার নভেম্বরে একাডেমিতে এবং ডিসেম্বরে রবীন্দ্র সদনের শো আছে। ডেটগুলো এখনো কনফার্ম হয়নি।
যদি আপনাদের ভালো লেগে থাকে একটু বলবেন নাটকটা দেখার জন্য অন্যদের। মঞ্চের নেপথ্যের কর্মীদের সাথে যদি একটু পরিচয় করেন। হ্যাঁ, মঞ্চের নেপথ্যে যারা আছেন, সেট ডিজাইন করেছেন পার্থ মজুমদার, সেট নির্মাণ এবং নিয়ে আসা ইত্যাদি সবটাই মদন হালদার, মিউজিক করেছেন অয়ন মুখার্জি, আর মিউজিক প্রক্ষেপণ করেছেন মানে শব্দ প্রক্ষেপণ করেছেন সুদীপ দত্ত, আলো ডিজাইন এবং প্রক্ষেপণ মনোজ প্রসাদ। আমাদের রূপসজ্জা সেগুলো করেছেন শম্ভু বারিক আছে? হ্যাঁ, শম্ভু একটু আসবেন। আর বাদ বাকি আর কিছু নেই। হ্যাঁ, আমাদের আরেকটু আরেকটা যেটা একদম ওইটাই আমি ভুলে গেছিলাম, ওইটা ভাবছি যে কি একটা বলা হয়নি, সেটা হচ্ছে এই গোটা নাটকটা মঞ্চস্থ হওয়া সম্ভব ছিল না। আমাদের আজকে বিনাদা প্রথম অভিনয় করলেন, এর আগে রজত গাঙ্গুলি করছিলেন, উনি আজকে নেই, বিদেশ গেছেন, উনি করছেন। কিন্তু এই নাটকটার টোটাল বুনট সহযোগিতা সবকিছু করেছেন শ্রী বাবু দত্ত রায়। বাবুদা আছেন কি এখানে? একটু দাঁড়াবেন। বাবুদা থাকলে একটু দাঁড়াবেন। আমি একটা কথাই খালি বলতে চাই, এই নাটকটি লিখেছেন এবং নির্দেশনা এবং অভিনয় করেছেন শ্রী শ্যামল কুমার চক্রবর্তী। ধন্যবাদ শ্রী শ্যামল কুমার চক্রবর্তী মহাশয়কে। আমাদের একটুখানি কাজ বাকি আছে। পূর্বাঞ্চল সংস্কৃতি কেন্দ্রের পক্ষ থেকে উৎসব স্মারক এবং শংসাপত্র তুলে দেবেন শ্রী নৃপেন্দ্র সাহা মহাশয়। পূর্বাঞ্চল সংস্কৃতি কেন্দ্রের পক্ষ থেকে শ্রী নৃপেন্দ্র সাহা মহাশয়কে মঞ্চের উপরে আহ্বান জানাচ্ছি। তিনি মঞ্চে আসুন এবং শংসাপত্র ও স্মারক নাটকওয়ালা কলকাতার হাতে তুলে দেন। দেখলাম এবং সেই প্রযোজনাটা মোটামুটি ভাবে আমরা যারা উচ্চ স্তরে বিরাজ করি কিংবা যারা মধ্যবিত্ত স্তরে বিরাজ করি, এই সমস্যাটা এরকম ভাবে ঘটে। সুতরাং নাটকটা মেনে নিতে কোনো অসুবিধা হয়নি এবং আপনাদের কোনো অভিনেতা বা অভিনেত্রীকে এর আগে দেখেছি এটা অন্য কোনো নাটকে বা আপনাদের এই নাটকে, এবং আপনাকে অভিনন্দন যে আপনি আমাদের আজকের এই মূল্যবান নাটকটি আমাদের উপহার দিলেন। পিচির পক্ষ থেকে আপনাকে সমস্ত দলের পক্ষে আমরা এই সম্মাননা পত্রটি দান করছি। আর এর সঙ্গে যারা রয়েছেন তাদেরকে এই কাগজগুলো দিয়ে দেবেন। ধন্যবাদ।